সো যাই হোক, অফিসিয়ালি সবাইকে আবারও স্বাগতম। আজকে আমাদের ইউআই ল্যাব ইউটিউব মার্কেটিং 2403 ব্যাচের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 9। সো আজকের ক্লাসে আমরা কিছু বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে হচ্ছে আমি আপনার কোশ্চেন অ্যান্সারটা দিই। সো এটার জন্য আমি ডিরেক্টলি চলে যাব ইউটিউবে অবশ্যই। সো ইউটিউবে আসার পরে ওকে, সো ইউটিউবে আসার পরে আমরা ধরেন কোনো একটা ভিডিওতে যাব, আমি একটু বেশি না, একটু দুর্বল টাইপের একটা ভিডিওতে যাওয়া লাগবে আর কি। এখানে যদি আসলে হোম পেজ বা হোম ফিডে আসলে দুর্বল কোনো ভিডিও আসে না, এখানে মোটামুটি ভালো লেভেলের ভিডিওগুলাই আসে। আমরা দেখি আর একটু দুর্বল পাই কি না। আচ্ছা যাই হোক, গোলাম মাওলা রনি ওনার ভিডিওটা আমি ওপেন করি। সো Video এখানে editing is hard, and it takes এখানে আপনি হয়তো পাওয়া কিছু ফ্যাক্টর পান আর কি। সো এই ফ্যাক্টরগুলা আমাদেরকে আসলে স্বাভাবিকভাবে মনে কিছু সান্ত্বনা দেয়, আমরা কাজটা ভালোভাবে করতে পারছি। সো এগুলো আসলে মেনটেন করা লাগে। সো এখানে তেমনই একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের 83.9, অর্থাৎ ভিডিআইকিউ এসইও স্কোর। সেমভাবে যদি আমি একটু নিচের দিকে যাই, আমাদের আরেকটা মেট্রিক দেখায়, যেটা দেখায় হচ্ছে টিউববাডি থেকে। সেও আমাদেরকে একটা এসইও স্কোর দেখায়। এটা লোড হয়ে নিলে হয়তো আমরা এখানে দেখতে পাবো যে এসইও স্কোর। সো এসএ স্কোর এখানে যেটা দেখা যাচ্ছে আমাদের 100-এর মধ্যে 83 ওনার এই ভিডিওতে। এখন আপনাদের এখানে দুইটা জিনিস আছে, একটা অ্যাকশনেবল আর একটা হচ্ছে পারফরমেন্স। সো অ্যাকশনেবলটা বিষয়টা অনেকটাই হচ্ছে আপনার হাতে কন্ট্রোল থাকে, আর পারফরমেন্সটা হচ্ছে আপনার হাতে কন্ট্রোল এই জন্যই থাকে না, আপনি যে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতেছেন সেই কিওয়ার্ডগুলোতে আসলে আপনার ভিডিওটা র্যাঙ্কে আসতেছে কিনা। র্যাঙ্কে যদি আসে তাহলে আপনার স্কোরটা বাড়বে, এবং ভালো র্যাঙ্কে আসলে তাহলে আপনার স্কোরটা আরও ভালো আসবে আর কি। এই ধরনের একটা কনসেপ্ট। এটা লোড হয়ে গেলে আমার দেখাতে সুবিধা আছে, আমি এটাকে রিলোড দিই, তাহলে নিচেরটা সহ চলে আসবে। সো যাদেরই কনফিউশন আছে তারা হয়তো বা এটা ক্লিয়ার হয়ে যাবেন আর কি। ওকে, এটা আসুক। আচ্ছা, ওকে। সো এখানে আসার পরে আপনাকে হচ্ছে একটা জিনিস দেখা হচ্ছে ট্যাগ কাউন্ট, তাই তো? সো ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে আউট অফ 5। সো এখানে বলা ছিল হচ্ছে অ্যাটলিস্ট 20টা ট্যাগ যদি আপনি আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করেন, অর্থাৎ আপনাকে 20টা ট্যাগ ইউজ করলে আপনাকে এখানে 5 আউট অফ 5 দেবে। তারপর হচ্ছে ট্যাগ ভলিউম। দেখেন ট্যাগ ভলিউম হচ্ছে এটা, ট্যাগ যেগুলো আপনি ইউজ করতেছেন সেগুলো ভালো ভলিউম আছে কিনা, ওই বিষয়টা। এরপরে আপনার আরেকটা স্কোর আছে, আমরা বলছিলাম মনে হয় যে আপনি ন্যূনতম 3টা ট্যাগ আপনি আপনার যে টাইটেলটা আছে সেটার মধ্যে হচ্ছে আপনি ইউজ করতেছেন কিনা। সো আপনি ট্যাগগুলোকে যদি পারফেক্টলি আপনার কিওয়ার্ডের মধ্যে ইউজ করেন তাহলে আপনি 5-এর মধ্যে আউট অফ 5 পাবেন। এরপর আরেকটা ছিল ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের মধ্যে আপনার ট্যাগগুলোকে ইউজ করতেছেন কিনা, হ্যাঁ, সেগুলা। আরেকটা হচ্ছে ট্রিপল। এখন ট্রিপল বলতে আমরা আসলে কি বুঝি? ট্রিপল মানে হচ্ছে এখানে 3 বা 3টা ওয়ার্ডের কথাই বলা হচ্ছে। সো আপনার কিওয়ার্ডগুলোর মধ্যে হচ্ছে ট্রিপল বা 3টা বা লং টেল কিওয়ার্ড কিনা, সেটা হলো সেইখানে আপনাকে বেশি থাকলে সেইখানে একটা স্কোর দিচ্ছে। এই স্কোরগুলোর উপর ওভারঅল স্কোর ধরা হচ্ছে 50। সো আপনাকে এই জিনিসগুলো ঠিকঠাকভাবে মেনটেন করলে তখন আপনি স্কোরটা ভালো পাবেন। যেমন এখানে যদি আসেন, র্যাঙ্ক হচ্ছে 2টা ট্যাগে, হ্যাঁ। সো 5টার মধ্যে 2টা ট্যাগে সে র্যাঙ্ক করার কথা বলতেছে। দেখেন ওনার র্যাঙ্কে আছে হচ্ছে এই 2টা ট্যাগের মধ্যে, এবং 2টা ট্যাগের মধ্যে ওনার পজিশন হচ্ছে টপ, অর্থাৎ নাম্বার 1, যার জন্য উনি এখানে হাইজেস্ট ভলিউম র্যাঙ্ক ট্যাগ। সো 5 আউট অফ 5 সে পেয়ে গেছে, হ্যাঁ, 2টার মধ্যে হচ্ছে সে র্যাঙ্ক আউট করছে এই জন্য। পাশাপাশি যদি আমরা এখানে আসি, এখানে এসইও স্কোর বলতেছে আমাকে 3টা। দেখেন এখানে আপনাকে যে জিনিসটা বলতেছে, কি কি বলতেছে আপনার হচ্ছে এখানে এসে বলে দিচ্ছে 1 2 3 4 5। সো 5 20, এখানে 20-এর মধ্যে একটা স্কোর সে নির্ধারণ করে দিচ্ছে। ট্যাগ ইন টাইটেল, আপনার টাইটেল এবং ডিসক্রিপশনের ট্যাগ যদি ইউজ করেন তাহলে 20-এর মধ্যে সে একটা স্কোর দিবে। তারপরে গিয়ে হচ্ছে আপনার ট্যাগ ইন টাইটেলে, শুধুমাত্র টাইটেলে আপনার ট্যাগ থাকলে সেক্ষেত্রে 20-এর মধ্যে একটা স্কোর দিবে। তারপরে কি হচ্ছে এখানে ওই ইয়ের কথা বলা হয় নাই, কিন্তু আপনি 20টা ট্যাগ দিবেন সেটা বলা হয় নাই, হ্যাঁ। জাস্ট আপনি 20টা ট্যাগ ইউজ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আলাদা সেটা। আর ট্যাগ ইন ডিসক্রিপশন সেটার জন্য আলাদা একটা স্কোর দেওয়া হবে, একটা কম্বাইন স্কোর দেওয়া হবে। তার মানে এই দুইটা যদি ঠিক থাকে, আপনার ট্যাগ ইন টাইটেল এবং ট্যাগ ইন ডিসক্রিপশন এই দুইটা যদি ঠিক থাকে, ট্যাগ ইন টাইটেল এন্ড ডিসক্রিপশন দুইটাই এখানে কম্বাইন। সো দুইজনে কিন্তু দুই ধরনের ফ্যাক্টর এখানে করতেছে। টোটাল ট্যাগ ক্যারেক্টার সো 20টা, অর্থাৎ 20টা ট্যাগের কথা এখানেও বলা হচ্ছে মিনিমাম 20টা। এরপরে টাইটেল ওয়ার্ডস ইন ক্যারেক্টার
20 আউট অফ 20। সো ওয়ার্ড ইন ডিসক্রিপশন অর্থাৎ আপনার যে টাইটেলটা সেটাও কিন্তু আমরা বলছিলাম যে আপনি যে টাইটেলটা মোস্ট প্রবলি বলছিলাম, যদি না বলে থাকি আমি আবার রিপিট করে দিচ্ছি। আপনি যে টাইটেলটা ইউজ করতেছেন, এই যে টাইটেল যেটা ইউজ করতেছেন এটাকে আপনি আপনার যে ডিসক্রিপশন সেটার একদম প্রথমে ইউজ করবেন। সো উনি কিন্তু দেখেন ওনার হুবহু ডেসক্রিপশনটাই প্রথমে ইউজ করছে। সো এটাকে আমরা এসইওর ভাষায় বলি হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স, সরি কিওয়ার্ড প্রক্সিমিটি। হ্যাঁ, সো এটা কিন্তু হচ্ছে আপনি একদম শুরুর দিকে আপনাকে এইটা ইউজ করে দিন, যদিও এটা হচ্ছে আমাদের আসলে এখানে এত কিছু ফ্যাক্টর মেনটেন করা হয় না। সো এখানে আপনি দেখবেন যে হচ্ছে ওই স্কোরটা আসলে মূলত, সো আপনি হচ্ছে এখানে ঠিকঠাকভাবে এগুলো অ্যাপ্লাই করছেন কিনা, 20টা ট্যাগ ইউজ করছেন কিনা, আপনার ট্যাগগুলোর সমন্বয়ে হচ্ছে আপনি ডিসক্রিপশন লিখছেন কিনা, আপনার টাইটেলটা লিখছেন কিনা। যদি লিখে থাকেন তাহলে দেখবেন যে এখানে স্কোরটা অটোমেটিক হয়ে গেছে। আর বাকি নিচের 50-এর স্কোর এটা অটোমেটিকলি আপনার ট্যাগ র্যাঙ্কে এবং ট্যাগ ভালো র্যাঙ্কে আসলে তখন কাজ করবে। এখন কি ক্লিয়ার? কনফিউশন আছে কার? আপনার ছিল হচ্ছে কিওয়ার্ড ভলিউম। সো এটা আমরা মোস্ট প্রবাবলি বলে ফেলছি যে কিওয়ার্ড ভলিউম। আমরা কি ক্লিয়ার নাকি? ওকে, ঠিক আছে। সো তাহলে হচ্ছে আমরা অফিসিয়াল ইতে চলে যাই, আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের টপিক্যালি চলে যাই। সো আমরা হচ্ছে যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমরা লাস্ট ক্লাসের যে বাকি অর্থাৎ আমরা ক্লাস নাম্বার 9, এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে মনিটাইজেশনের যে বিষয়গুলো। সো আমরা আজকেও সেগুলো নিয়ে আলোচনা করতেছি। সো মনিটাইজেশনের ফ্যাক্টর আমরা অলরেডি হচ্ছে এখানকার যে স্টোরি অ্যানালিটিক্স সেগুলো আমরা দেখে আসছি, বাকি বিষয়গুলো আমরা দেখে আসছি। আজকে আমরা মূলত হচ্ছে গুগল অ্যাডসেন্স এবং মনিটাইজেশন ফ্যাক্টর এবং কিছু মার্কেটিং টিপস, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আলোচনা শুরু করার জন্য আমি আমার যে স্লাইডটাকে ওপেন করে ফেলি। সো আমরা মোস্ট প্রবাবলি হচ্ছে কপিরাইট, ফেয়ার ইউজ, তারপরে কমিউনিটি গাইডলাইন, এমসিএন, তারপরে সিঙ্গেল চ্যানেল নেটওয়ার্ক, কন্টেন্ট আইডি, এই বিষয়গুলো এবং কপিরাইট ক্লেম, তারপরে কি হচ্ছে ম্যাচিং টুল। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমাদের মনে হয় কারো কোনো কনফিউশন নাই, নাকি কনফিউশন আছে এগুলাতে? কনফিউশন কি আছে? আচ্ছা, কনফিউশন নাই, খুবই চমৎকার। সো কনফিউশন না থাকলে হচ্ছে আমরা চলে যাই পরবর্তীতে আমাদের যে বিষয়গুলো নিয়ে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা মার্কেটিং টিপস এটা নিয়ে পরে আলোচনা করতেছি। তার আগে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাডসেন্স। হ্যাঁ, সো অ্যাডসেন্স বা মনিটাইজেশন ফ্যাক্টর। সো আমরা আগে মনিটাইজেশন ফ্যাক্টর নিয়ে কথা বলি। সো আমরা মনিটাইজেশন ফ্যাক্টর নিয়ে কথা বলার জন্য আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, সরি, আচ্ছা। সো আমরা স্বাভাবিকভাবে আমরা যেটা জানি, আমরা আমাদের চ্যানেলের মধ্যে যদি আসি, সবাই হচ্ছে এই জিনিসটা হয়তো বা আপনাদের চ্যানেলের মধ্যে ফলো করবেন বা দেখা যাবে, আসলে লক্ষ্য করা যায়। সো আপনি যখন চ্যানেলের মধ্যে আসেন, আপনি আর্নিংয়ে যখন আসবেন আর কি, আর্নিং যে মেনুটা এটার মধ্যে আসলে হচ্ছে আমাদেরকে একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে দেখা, যদি এটাতে দেখাবে না আমি হচ্ছে সুইচ করে দিই চ্যানেলটা, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, সো এখানে আসার পর আপনাকে কোন কোন ওয়েতে আর্নিং করতে পারবেন সেটা বলে দিচ্ছে। সো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলতেছি এটাকে আমরা বলি হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম। অর্থাৎ আমরা যে মনিটাইজেশন বলি, মনিটাইজেশন মানে হচ্ছে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে আপনি কানেক্টেড হচ্ছেন, যেটার মাধ্যমে ইউটিউব বা গুগল প্ল্যাটফর্ম আপনার সাথে একটা রেভিনিউ শেয়ার করবে। কেন? কারণ গুগল প্ল্যাটফর্মে গুগল যে মিডিয়া বা গুগল যে প্ল্যাটফর্ম, তাকে আমরা হচ্ছে অ্যাজ এ পেইড মিডিয়া হিসেবে আমরা কাউন্ট করি। সো পেইড মিডিয়া হিসাবে কেন কাউন্ট করি? কারণ হচ্ছে এই গুগল বা ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন অ্যাডভার্টাইজার বা বিভিন্ন কোম্পানি এখানে অ্যাড প্রোভাইড করে। সো এই অ্যাডগুলোর জন্য হচ্ছে তারা ওই কোম্পানি থেকে একটা চার্জ করে। কিন্তু আমরা যখন কোনো ধরনের ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে কানেক্টেড হই না, ততক্ষণ পর্যন্ত ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ইউটিউব আমাদেরকে কোনো ধরনের যে রেভিনিউ সেটা শেয়ার করে না। সো এই রেভিনিউ শেয়ার করার জন্য বা রেভিনিউ শেয়ার করার যে প্রসেস বা ইউটিউব অ্যাড দেখানোর, ইউটিউব যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর বা ইউটিউবের যে অ্যাডগুলো সেগুলো আমাদের ভিডিওর মধ্যে প্লে হলে সেটার অ্যাগেনস্টে আমাদেরকে একটা রেভিনিউ দেওয়া,
এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে মূলত মনিটাইজেশন। আর এই মনিটাইজেশন প্রসেসটা মানেই হচ্ছে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করা, অর্থাৎ ইউটিউবের সাথে পার্টনার প্রোগ্রামে কানেক্টেড হওয়ার মাধ্যমে আপনি মনিটাইজেশনটা পাবেন। সো আমরা যদি এটাকে আমরা মনিটাইজেশন বললো, এখন আর এটা বর্তমানে মনিটাইজেশন নামে নাই, এটাকে এখন ডিরেক্টলি বলা হয়েছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম। সো এখন অনেকগুলো মাধ্যমে আসলে ইউটিউব থেকে আর্নিং করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাড। সো আমরা একটু নিচের দিকে যদি আসি, আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে আমার আসলে হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট, হাউ ডু আই জয়েন, এই পার্টনার প্রোগ্রামে আপনি কিভাবে জয়েন হতে পারেন। 2020 সাল বা বলতে বলতে পারেন হচ্ছে আদিম যুগে ইউটিউবে হচ্ছে এই মনিটাইজেশন পার্টনার পাওয়ার জন্য কোনো ধরনের রিকোয়ারমেন্ট ছিল না আর কি, মানে আপনি চ্যানেল ক্রিয়েট করলেই আপনি মনিটাইজেশন বা পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারতেন। সো এখন দেখেন এখানে আসার পরে আমাকে বেশ কয়েকটা ফ্যাক্টর দিচ্ছে, যে কি দিচ্ছে, এক নাম্বার রিকোয়ারমেন্ট, সেটা কি আপনাকে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম রিকোয়ারমেন্ট। হ্যাঁ, কতদিনের মধ্যে সেটা কোনো ধরনের রিকোয়ারমেন্ট এখানে নাই, টোটাল সর্বসাকুল্যে আপনাকে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার থাকতেই হবে। এরপরে আরেকটা অপশান আছে, আরেকটা অপশান বলতে ভুল হয়ে যাবে, দুইটা অপশান আছে, এই দুইটার যে কোনো একটা মাধ্যমে আপনি চাইলে মনিটাইজেশনটাকে এলিজিবল করতে পারেন। কি জিনিসটা, সেটা হচ্ছে আপনাকে 365 দিনের মধ্যে, অর্থাৎ একটা টাইম ফ্রেম যেটা 365 দিন, এই 365 দিনের মধ্যে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনার যে ভিডিওগুলো আছে এগুলা মানুষ দেখে টোটাল 4000 ঘন্টা হয়েছে, তাহলে তখন আপনার ভিডিওতে সে মনিটাইজেশন অ্যাপ্রুভাল দেবে। অথবা আপনার ভিডিওতে ভিউ, অর্থাৎ আপনার যে শর্টসগুলো আছে শর্টসের মধ্যে 10 মিলিয়ন ভিউ, মানে প্রায় আপনার 0.1 বিলিয়ন, বা আমরা যেটাকে বাংলা ভাষায় বলতে পারি যে কত, প্রায় 1 কোটি ভিউর মতো যখনই হবে তখনই হচ্ছে আপনাকে এটা অ্যাপ্রুভাল দিবে। সো 1 কোটিতে মনে হয় 10 মিলিয়ন, তাই না? নাকি আরও কম? 1 করোড় না, 10 মিলিয়ন? কি মনে হয় আপনাদের? আচ্ছা, ঠিক আছে। সো তার মানে হচ্ছে আমার এই রিকোয়ারমেন্টগুলো যদি আমি ফুলফিল করি তখন আমি ইউটিউব থেকে আর্নিংয়ের একটা পর্যায়ে যাব, আর যদি ফুলফিল করতে না পারি তাহলে আমি আর্নিং পর্যায়ে যাইতে পারবো না। এছাড়া আমাকে আরও কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। কীরকম? এই যে এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, 2 স্টেপ ভেরিফিকেশান। এই 2 স্টেপ ভেরিফিকেশানটা আপনাকে থাকতে হবে, আপনার যে ইউটিউব চ্যানেল সেটার মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশান থাকতে হবে। স্পেশালি ইউটিউব চ্যানেল না, আপনার যে জিমেলটা আছে সেটার মধ্যে থাকতে হবে। সো জিমেলের মধ্যে থাকলে অটোমেটিকলি আসলে আপনার এই চ্যানেলের মধ্যেও চলে আসে অটোমেটিকলি আর কি। এছাড়া আপনাকে আরও একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আপনার চ্যানেলটা কোনো ধরনের স্ট্রাইক থাকতে পারবে না, এবং আপনার হচ্ছে এখানে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকও থাকতে পারবে না। আমরা লাস্ট ক্লাসে স্ট্রাইকের বিষয়ে কথা বলে আসছিলাম, দুই ধরনের স্ট্রাইক হয়, কমিউনিটি গাইডলাইন বা টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ ভায়োলেশন একটা স্ট্রাইক হবে, আর একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। দুই ধরনের স্ট্রাইক আসে। সো ইনএলিজিবল ইফ হ্যাভ অ্যাক্টিভ কপির স্ট্রাইক। সো আপনার যদি একটা স্ট্রাইক থাকেও তাহলে আপনি তার মানে হচ্ছে 30 দিনের মধ্যে কিন্তু, সরি 90 দিনের মধ্যে কিন্তু আর আপনি অ্যাপ্রুভাল পাবেন না। কেন? কারণ আপনাকে ওই স্ট্রাইকটা রিমুভ হইতেই 90 দিন সময় লাগে, আর আপনার 3টা পরপর স্ট্রাইক খেলে তো আপনার চ্যানেলে ভ্যানিশ হয়ে যাবে। সো এই দুইটা হচ্ছে আমার একদম প্রাইমারি রিকোয়ারমেন্ট, এবং 3 নাম্বার হচ্ছে আপনার চ্যানেলটা তারা ম্যানুয়ালি চেক করবে ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনাকে সে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। এখন ধরেন আপনার সাপোজ কথার কথা আমাদের একটা টাইম ফ্রেম আছে 365 দিন। এখন এই 365 দিন যেটা, এটা কি বলেন তো, চ্যানেল ক্রিয়েশনের পরে 365 দিন নাকি একটা টাইম ফ্রেম 365 দিন? কার কি মনে হয়? চ্যানেল ক্রিয়েশনের পর থেকে 365 দিন নাকি যে কোনো একটা টাইম ফ্রেম 365 দিন? আচ্ছা, দুই ধরনের মতামত আসতেছে, কেউ বলতেছে চ্যানেল ক্রিয়েটর হওয়ার পর থেকে 1 বছর, আবার কেউ বলতেছে যে কোনো টাইম ফ্রেম। সো এখানে বিষয়টা হচ্ছে আপনার যে কোনো টাইম ফ্রেম, অর্থাৎ আপনার টাইম ফ্রেমটা হইতে হবে 365 দিন বা 1 বছর। সো 1 বছর যদি হয়, 1 বছরের মধ্যেই আপনার এই 4000 ওয়াচ। এখন আপনার চ্যানেলটা ক্রিয়েট করছেন মনে করেন যে 2 বছর হয়ে গেছে, কিন্তু আপনি এখনও পর্যন্ত মনিটাইজেশন অ্যাপ্রুভাল পান নাই, কিন্তু আপনার চ্যানেলের লাস্ট 1 বছরের যে ডাটা সেটা হচ্ছে 4000 ওয়াচ টাইম হয়েছে, তাহলে আপনি এখন অ্যাপ্লাই করতে, অর্থাৎ আপনি আজকে পর্যন্ত আপনার 2 বছর হয়ে গেছে, কালকে গেলে হচ্ছে 2 বছর 1তম দিন, তার মানে গতকাল থেকে, সরি আগামীকাল থেকে প্রিভিয়াসলি 1 বছর মধ্যে যদি আপনার 4000 ওয়াচ টাইম হয় তাহলে হচ্ছে আপনার এটা অ্যাপ্রুভাল পাবে। সো আমরা এটা ব্যাপারটা আসলে কীরকম, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, আমি যদি একটা লাইনের মতো টানি, এটা হচ্ছে আমার একটা টাইম ফ্রেম। সো এই টাইম ফ্রেমটা কত দিনের?
65 দিনের। এখন এটা চ্যানেল ক্রিয়েশনের পর থেকে না, এটা আজকে থেকে আগামী 1 বছর সেটা হইতে পারে, অথবা এমনও হইতে পারে যে গত জানুয়ারি থেকে আমার চ্যানেলটা খুলছি মনে করেন যে হচ্ছে 2000 এখানে যদি লেখা যায় 2023 সালের জানুয়ারিতে। সো আমার এটা হচ্ছে জানুয়ারি কত সালের, একটু নষ্ট লেখা আর কি, খারাপ লেখা, সমস্যা নেই, আমরা বুঝে নিব। 24 সালের জানুয়ারি থেকে আগামী কত 25 সালের জানুয়ারির মধ্যে যদি আমি 365 দিনের মধ্যে 4000 ওয়াচ টাইম পাই, তাহলে আমার এটা অ্যাপ্রুভাল পাবে। এখন যদি আমার 25 সালের জানুয়ারি লাগবে না, আমি যদি আজকে পর্যন্ত, ধরেন 1 বছর লাগে নাই, আমি আজকে পর্যন্ত 4000 ওয়াচ টাইম, তাহলে আমি আজকে অ্যাপ্রুভাল নিতে পারবো। হ্যাঁ, অর্থাৎ 365 দিনের মধ্যে আপনার 4000 ওয়াচ টাইম। এখন ধরেন জানুয়ারির 1 তারিখে আপনি খুলছেন, তার মানে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 1 বছর হয়ে যাচ্ছে। তাইলে এখন এই জানুয়ারির 1 তারিখে ধরেন আপনি পাইছেন হচ্ছে 100 ঘন্টা ওয়াচ টাইম। হ্যাঁ, এখন আপনি হচ্ছে 2025 সালের জানুয়ারিতে গিয়ে ওই দিন পাইছেন হচ্ছে মাত্র 50 ওয়াচ টাইম। আর আপনার এই 31 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ওয়াচ টাইম হয়ে গেছে ধরেন কত, 3950, 3950। এখন এই 1 তারিখে গেলে যেটা হবে, অটোমেটিকলি এই 100 যেটা আছে সেটা মাইনাস হয়ে যাবে, তার মানে 3850 যোগ হবে হচ্ছে 50, 3900 আওয়ার। তার মানে আপনার এটা টাইম ফ্রেমটা মেনটেন করাটা খুব জরুরি। বুঝতে পারছেন নাকি কনফিউশন আছেন? আচ্ছা, আগে এটার অ্যান্সার নিই, তারপরে আমি বলতেছি। আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি যে টাইম ফ্রেমের বিষয়টা? ওকে, বুঝতে পারলো। ওকে, আচ্ছা, আপনি যেটা বলতেছেন যে হচ্ছে, আচ্ছা ধরেন ওয়াচ টাইম ফিল আপ হইলো, বাট পরে আবার ওয়াচ টাইম ওই লেভেলে পাচ্ছে না, এটা হচ্ছে বড় ফ্যাক্টর। অর্থাৎ আপনার যতক্ষণ পর্যন্ত সে রিভিউ করতেছে, এই রিভিউ ফ্যাক্টরের মধ্যে হচ্ছে আপনার অবশ্যই 4000 ওয়াচ টাইম থাকতে হবে। সে রিভিউ করার সময় ধরেন ওই যে যেটা বললাম, যে আপনি হচ্ছে এই 31 তারিখে, অর্থাৎ আপনি 31 তারিখের রাতে দেখলেন যে আপনার টাইম, আপনার ওয়াচ টাইম হয়ে গেছে কত, 4000 আওয়ার। কিন্তু আপনার 1 তারিখে আপনি অ্যাপ্রুভাল দিয়েছেন কত, কয় তারিখে, 31 তারিখে, কত সালের, 24 সালের 1 তারিখ, ডিসেম্বরের 31 তারিখে। তখন হচ্ছে আপনি 4000 ওয়াচ টাইম নিয়ে আপনি অ্যাপ্লাই করছেন, কিন্তু পরবর্তী দিন হচ্ছে আপনার ওয়াচ টাইম আসছে মাত্র 50 ঘন্টা। হ্যাঁ, কত তারিখে, জানুয়ারির 1 তারিখে। আর আপনার এই 1 তারিখে ছিল হচ্ছে 100 ঘন্টা। সো এখানে কিন্তু 365 আর নতুন করে আরও একদিন যোগ হয়েছে, তার মানে 366। তার মানে সে স্বাভাবিকভাবে পিছনের একদিন ম্যানেজ করে দিবে, তার মানে এটা আলটিমেটলি 365। একদিন ম্যানেজ করে দেওয়া মানে ওই দিনে যে ওয়াচ টাইম আছে সেটাও মাইনাস। তাহলে আপনার এখানে কিন্তু এখন ব্যাকডোর হয়ে গেছে, তার মানে এখন হয়ে গেছে 3900 আওয়ার। সো 3900 আওয়ার মানে হচ্ছে আপনার এটা রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় নাই, তখন আপনাকে মনিটাইজেশন অ্যাপ্রুভাল দিবে না। সো আপনি যখনই অ্যাপ্লাই করবেন তখন একটু বাড়তি হওয়া লাগবে, অর্থাৎ আপনার 4000 ঘন্টা না হয়ে 4000 সেখানে 10, 20, 50 এরকম আওয়ার হলে আপনার জন্য এটা সেফ জোন। ক্লিয়ার? হ্যাঁ, একটু বাড়তি হয়ে তখন আপনি অ্যাপ্লাই করলে আপনার জন্য সেফ। কিন্তু আপনি যদি বরাবর অ্যাপ্লাই করেন, তাহলেও যেদিন রিভিউ করবে তার মধ্যে যদি আপনার ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জন্য প্রবলেম। ওকে, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারলে আমরা হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কোথায় অ্যাপ্লাই করতে পারবো, কেন অ্যাপ্লাই করতে পারবো? আমরা করতে পারবো হচ্ছে অ্যাডসেন্সের কাছে। এখন আসেন এই অ্যাডসেন্স জিনিসটা কি, গুগল অ্যাডসেন্স। সো আমাদের এখানকার ভাষ্য অনুযায়ী গুগল অ্যাডসেন্স ইজ অ্যান অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম রান বাই গুগল। তার মানে গুগলের একটা অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম দ্যাট অ্যালাউ ওয়েবসাইট ওনার, ক্রিয়েটর অফ অনলাইন কন্টেন্ট সাচ এস ব্লগার, ইউটিউবার অ্যান্ড অ্যাপ ডেভেলপার টু মনিটাইজ দেয়ার ট্রাফিক। সো যদি আপনি একটা ওয়েবসাইটের মালিক হন, অর্থাৎ একটা ব্লগার থাকে আপনার, একটা আপনি যদি ইউটিউবার হন, আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হন, অনেকে দেখবেন যে বিভিন্ন অ্যাপসের মধ্যে অ্যাড দেখায়, অ্যাড শো করে বিভিন্ন, বিশেষ করে গেম। সো ওই অ্যাডগুলা আসলে মূলত প্রোভাইড করা হয় এই গুগল অ্যাডসেন্স প্ল্যাটফর্মের মাধ্যমে। যদিও অ্যাপের জন্য আরেকটা প্ল্যাটফর্ম আছে, গুগল অ্যাড মুভ, গুগল অ্যাড মুভ। সো এটা হচ্ছে মোবাইল অ্যাপসের জন্য, এটা মোবাইল অ্যাপসের অ্যাড প্ল্যাটফর্ম। আর ওয়েবসাইট আর ইউটিউবের জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, এই গুগল অ্যাডসেন্স। সো লোগোটা হচ্ছে এরকম। হ্যাঁ, সো এখন এর কাজ যেটা, এর কাজ হচ্ছে আপনার কোনো একটা কোম্পানি যদি কোনো একটা অ্যাড দেয়, সেই অ্যাডটা মূলত সেই ব্লগার, ইউটিউবার এই প্ল্যাটফর্মগুলোতে সার্ভ করবে, বা এই প্ল্যাটফর্মগুলোতে দেখাবে। কাদেরকে দেখাবে? যারা এই গুগল অ্যাডসেন্সের পার্টনার প্রোগ্রামে আছে।
এখন ইউটিউবে দেখবেন যে সব চ্যানেলে দেখায়। সো এই পার্টনার প্রোগ্রামে যারা আছে তাদের সুবিধা হচ্ছে তারা রেভিনিউ পাবে, আর যারা পার্টনার প্রোগ্রামে নাই তারা কোনো ধরনের রেভিনিউ পাবে না, তারা নর্মালভাবে অ্যাডগুলো দেখাবে। সো আমাদের পার্টনার প্রোগ্রামে জয়েন করার উদ্দেশ্যই হচ্ছে এই জন্য যাতে আমরা রেভিনিউটা পাই। ইটস এনাবল পাবলিশার টু আর্ন মানি বাই ডিসপ্লেইং টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট অন দেয়ার ওয়েবসাইট, ভিডিওস অর মোবাইল অ্যাপস। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে, ভিডিওর মধ্যে যদি আপনি আরেকজনের অ্যাডটা দেখান, ধরেন আপনার চ্যানেলটা হচ্ছে XYZ যে কোনো একটা চ্যানেল আছে, এই চ্যানেলে হচ্ছে ফুড পান্ডার যে অ্যাডটা সেটা দেখাচ্ছে। সো এই ফুড পান্ডার অ্যাডটা দেখানোর জন্য আপনাকে গুগলের পক্ষ থেকে একটা রেভিনিউ শেয়ার করবে। সো এখন অনেকের মাথায় আসতে পারে, আরে ফুড পান্ডা অ্যাড দিচ্ছে, গুগল কেন আমাকে রেভিনিউটা শেয়ার করবে? এটা অনেকের একটা কনফিউশন থাকতে পারে। সো এটার জন্য আমাদের একটু আবার আমরা এই আঁকাঝুঁকির মধ্যে আসবো আর কি। আঁকাঝুঁকির মধ্যে আসলে হচ্ছে আমরা এখানে একটা জিনিস পাবো, আমি একটু বড় করি। সো এখানে একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের গুগল, আহা লেখা খুব বাজে আর কি। সো এখানে ধরেন আমি টেক্সট নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, এটা হচ্ছে আমাদের একটা, মানে একটু টেক্সটগুলো সুন্দর করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গুগল অ্যাডসেন্স, হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স। আর আরেকটা প্ল্যাটফর্ম আছে গুগলের, সেটা আমরা হয়তো বা কয়েকদিন পরেই শিখবো। পুরোপুরি না, আমরা মূলত হচ্ছে ইয়ের জন্য শিখবো, ইউটিউব অ্যাডসের জন্য। এটা আরেকটা আছে হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে গুগল অ্যাডস। সো এই গুগল অ্যাডস যেটা করে, বা গুগল অ্যাডস প্ল্যাটফর্ম, এর আসলে কাজ কি? এর কাজ হচ্ছে এই যে আমরা একটু আগে বললাম যে আমরা একটা ফুড পান্ডা, আমরা আরও কিছু ড্র করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা প্ল্যাটফর্ম নিলাম, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইউটিউব, হ্যাঁ, ইউটিউব। আর আরেকটা প্ল্যাটফর্ম আমি নিচ্ছি হচ্ছে, বা আরেকটা প্রোভাইডার নিচ্ছি, যেটাকে আমরা বলতে পারি, আচ্ছা থাক, কার্টুন আঁকবো না, ধরেন হচ্ছে পান্ডা, এটাকে আমরা জানি আগে, যাই হোক, এটা হচ্ছে ফুড পান্ডা মনে করেন, হ্যাঁ। সো এই ফুড পান্ডা যেটা করবে, ফুড পান্ডার একটা অ্যাড রান হয় কোথায়? ইউটিউবে। আপনি ফুড পান্ডার অ্যাডটা দেখতেছেন ডিরেক্টলি ইউটিউবে। এখন এই ফুড পান্ডা ডিরেক্টলি ইউটিউবে অ্যাডটা এভাবে দেয় না। সো ওর অ্যাডটা দেওয়ার প্রসেসটা কি? ও যে অ্যাডটা দিচ্ছে সে অ্যাডের জন্য একটা অ্যামাউন্ট, ধরেন আমার যে আমি হচ্ছে 1,000 মানুষকে আমার অ্যাডটা দেখাইতে চাচ্ছি, অর্থাৎ 1,000 মানুষকে আমার অ্যাডটা দেখবে, এটার জন্য আমি গুগলকে ধরেন দিচ্ছি হচ্ছে $10। $10 কাকে দিচ্ছি? গুগলকে। গুগল যেটা করবে, এই অ্যাডটা গুগল অ্যাডসেন্সকে দিবে। গুগল অ্যাডসেন্স যেটা করবে, এখন গুগল অ্যাডসেন্স কিছু অ্যাড দেখাবে ইউটিউবকে, কিছু অ্যাড দেখাবে হচ্ছে যদি ওয়েবসাইট থাকে সে ওয়েবসাইটকে। সো গুগল অ্যাডসেন্সের কাজ হচ্ছে মূলত গুগল অ্যাডসের মধ্যে যে অ্যাডগুলো আসে এগুলা এই প্ল্যাটফর্মগুলোতে প্রোভাইড করা হলে, এই যে গুগল অ্যাড যে একটা টাকা পাচ্ছে কত, $10, এই $10কে এবার এ ভাগাভাগি করবে। এ ভাগাভাগি কিভাবে করে দিবে? এই ইউটিউবের জন্য যেটা করে নর্মালি মিনিমাম 45%, হ্যাঁ। সো 45% সে রাখবে, আর আপনার যে চ্যানেল ওনার তাকে হচ্ছে 55% প্রোভাইড করবে। তার মানে $10 এবার আপনি ভাগ করে নেন যে একে কত দিবে আর একে কত দিবে। সো এই মাধ্যমে আসলে সে প্রোভাইড করে। সো গুগল অ্যাডসেন্সের কাজ হচ্ছে একজন অ্যাডভার্টাইজার বা একজন কোম্পানি থেকে একটা অ্যাড রিসিভ করা, একটা অ্যাড রিসিভ করা, সেই অ্যাডটা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রোভাইড করার দায়িত্ব হচ্ছে গুগল অ্যাডসেন্সের। সো গুগলের দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে অ্যাডসেন্স, একটা হচ্ছে অ্যাডস। সো আমরা সহজভাবে বলতে পারি অ্যাডসেন্স হচ্ছে কাস্টমার থেকে নেয়, আর অ্যাডসেন্স হচ্ছে কাস্টমারদেরকে বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেয়। কনফিউশন আছে কারো অ্যাডসেন্স নিয়ে? কনফিউশন থাকলে বলে ফেলেন। হ্যাঁ, গুগল অ্যাডস হচ্ছে লাইক এ এজেন্সির মতো, সে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে অ্যাডগুলো নিয়ে আসে। আর এটা বলতে পারেন হচ্ছে, আমরা আরেকটু যদি উদাহরণ দিই, ধরেন হচ্ছে আপনার একটা নিউজ এজেন্সি আছে, নিউজ বা হচ্ছে আপনি বলতে পারেন যে প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া এজেন্সি। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলা থেকে অ্যাডগুলা কালেক্ট করা। কেন কালেক্ট করতেছেন? আপনি ধরেন আজকে বাংলা ভিশনকে একটা অ্যাড দিবেন, আজকে মনে করেন আপনি প্রথম আলোকে একটা অ্যাড দিবেন, কালের কণ্ঠকে অ্যাড দিবেন। এখন আপনাকে কোম্পানি মনে করেন যে দিল $10,000, যে এই অ্যাডটা আমি আপনাকে দিচ্ছি, আপনাকে $10,000 দিচ্ছি। এই অ্যাডটা এবার সে বিভিন্ন কোম্পানিকে, কাউকে 5,000, কাউকে 2,000, কাউকে 3,000 এভাবে দিয়ে সে অ্যাডটাকে চালায় নিবে। সো তার মানে ওভারঅল অ্যাডসেন্সের কাজই হচ্ছে সে ওই যে কোম্পানিগুলোকে দিয়ে দিচ্ছে সেটাও সে ওইখানে ক্যালকুলেট করতেছে, আর এই এজেন্সির কাজটাই হচ্ছে মূলত করতেছে গুগল অ্যাডস, কাইন্ড অফ এরকম। ক্লিয়ার আমরা? ওকে,
ঠিক আছে। সো ক্লিয়ার যদি হই, আমাদের পরের যে স্টেপ, এখন আমরা এই গুগল অ্যাডসেন্স অর্থাৎ আমরা যখন গুগলের এই ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন করি, পার্টনার প্রোগ্রামে জয়েন করলে তখন স্বাভাবিকভাবে আপনাকে যে জিনিসটা করে সে হচ্ছে নর্মালভাবে হচ্ছে আমরা এখানে যদি একটু দেখাই আর কি, জাস্ট এ মিনিট। এই যে ধরেন পার্টনার প্রোগ্রামে আমরা যখনই জয়েন করি তখন সে আমাকে যে জিনিসটা বলে যে ভাই, তুমি যদি পার্টনার প্রোগ্রামে জয়েন করতে হয় তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, ছোট্ট একটা কাজ। কাজটা কি? তোমাকে হচ্ছে গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাসোসিয়েট করতে হবে। এই যে দেখেন এখানে বলে দিচ্ছে পার্টনার প্রোগ্রাম অপশন অ্যাডসেন্স ফর ইউটিউব। সো ইউটিউবের জন্য একটা অ্যাডসেন্স আছে, সে অ্যাডসেন্সের সাথে তুমি অ্যাসোসিয়েট করে দিতে, অর্থাৎ আপনি যখনই এখানে মনিটাইজেশন অ্যাপ্রুভাল পাবেন তখনই আপনাকে পরের স্টেপে বলবে যে হচ্ছে আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল বা অ্যাডসেন্সের সাথে কানেক্ট করে দেন। সো আপনার স্বাভাবিকভাবে এখানে যেটা করতে হবে, অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওই অ্যাকাউন্টের সাথে আপনার এই ইউটিউব। এখন ইউটিউবের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাডসেন্সটা আপনি ক্রিয়েট করেন বা নাই বা করেন, দুইটা আপনার অপশন আছে। আপনি চাইলে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই যে অ্যাডসেন্সের যে প্ল্যাটফর্মটা আছে গুগল অ্যাডসেন্স, আমরা এটা adsense.google.com, এটা দিয়ে সার্চ করলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। আপনি এখানে সাইন ইন করুন, সাইন ইন করুন থেকে হচ্ছে আপনার একটা গুগল অ্যাকাউন্ট লাগবে। সো ওই অ্যাকাউন্ট থেকে আপনি ডিরেক্টলি হচ্ছে এখানে আপনাকে কিছু স্টেপ বলবে। স্টেপগুলো কীরকম যদি আমি হচ্ছে এখানে দেখাইতে চাই, যেটা আছে কিনা আমি জানি না, কারণ এটা আসলে সবসময় হয় না। কেন হয় না আমি একটু পরেই এটা ব্যাখ্যা দিব। আচ্ছা, ধরেন আপনার এই ধরনের একটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। সো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে এরপরের স্টেপ যে কাজটা আপনাকে যেটা করতে হবে, এই ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে আর কি। এই যে এই ধরনের একটা ইন্টারফেস আপনাকে এখানে প্রোভাইড করবে। আমি যদি আরেকটু জুম করি, সো ফার্স্টের যে অপশনটা সেটা আপনাকে এখানে বলতে পারে যে আপনার ইউটিউব মনিটাইজেশনটা রিভিউ করার জন্য পরের যে স্টেপটা আসবে সেটা হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। সো আপনি যখন স্টার্টে ক্লিক করবেন তখন আপনাকে এই ধরনের দিবে যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তার মানে আপনাকে বলা হচ্ছে গুগল অ্যাডসেন্সের অলরেডি অ্যাকাউন্ট আছে কিনা। যদি থাকে সেটার সাথে আপনি ডিরেক্টলি অ্যাসোসিয়েট করেন, আর যদি না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। যদি না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে তখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সে প্রসেস দিবে নর্মালভাবে। আসলে এখানে কি আপনার থেকে একটা জিমেল অলরেডি আপনার কাছে আছে, সো জিমেলটা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার কিছু ইনফরমেশন নেবে। সো ইনফরমেশন নেওয়ার পরে স্বাভাবিকভাবে আপনাকে এই ইন্টারফেসটা মূলত সে প্রোভাইড করবে। যদি এই ইন্টারফেস না, আপনাকে আরেকটা ইন্টারফেস দিবে আর একটু নর্মাল, আরও কিছু কম অপশানওয়ালা। হ্যাঁ, সো আপনি ডিরেক্টলি এখানে অ্যাসোসিয়েট করে দিবেন। এই যে এখানে ইন্টারফেসটা কিছু আছে দেখেন, আপনার সাইট, যদি এটা মনে হয় ইয়েটা ওকে, এই ধরনের একটা ইন্টারফেস আসবে যে আপনার সাইট কি, তারপর হচ্ছে আপনার মোড, আরও বেশ কিছু অপশন আপনাকে এখানে প্রোভাইড করে দেবে। এখন এটা কেন দেখাইতে পারতেছি না, কারণ বিষয় হচ্ছে আপনার অ্যাডসেন্স বারবার আসলে খোলা যায় না। একটা অ্যাডসেন্স নিয়ে হচ্ছে আপনাকে মূলত কাজ করতে হয়। সো কেন কাজ করতে হয় সেটা নিয়ে আমি পলিসি, যে অ্যাডসেন্সের পলিসি আছে সেই পলিসিগুলো নিয়ে আমি কথা বলবো। সো আপনাকে সিম্পলভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টের সাথে ইউটিউব থেকে অ্যাডসেন্স, ইউটিউবের জন্য ইউটিউব থেকে আপনাকে এখান থেকেই আসলে অ্যাডসেন্সের সাথে কানেক্ট করতে হয়। সো কানেক্ট করে দেওয়ার পরে আপনি যখনই এখানে কানেক্ট করে দিবেন তখন আপনাকে হয়তো বা এই ধরনের একটা ইন্টারফেস দিবে যে অ্যাডসেন্স ফর ইউটিউব। হ্যাঁ, সো এখানে দেখবেন যে হচ্ছে আপনাকে সে মূলত ইউটিউবের যে ডাটাগুলা কোন চ্যানেলের সাথে ক্রিয়েট করা আছে, আপনার টোটাল ব্যালেন্স কত আছে, এই ধরনের কিছু বিষয় আপনাকে সে এখানে প্রোভাইড করবে। এরপরে গিয়ে আপনাকে এখানে এডিশনালি কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে পেমেন্ট ইনফো, এটা একটা বিষয় আছে। সো যখনই আপনি পেমেন্ট ইনফোটা অ্যাড করতে যাবেন, এখানে আপনাকে যে জিনিসটা মেনটেন করতে হবে, আগে কি ডাটা দিয়েছেন না দিয়েছেন সেটা কোনো একটা ফ্যাক্টর না, কিন্তু এই জায়গার যে ডাটাগুলো দিবেন এগুলো অনেক বেশি ফ্যাক্টর। কেন ফ্যাক্টর? আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে পেমেন্ট কান্ট্রি, পেমেন্ট অ্যাকাউন্ট। সো আপনি কোন দেশি অ্যাকাউন্ট এবং কোথায় থেকে আপনি, অর্থাৎ আপনি এই অ্যাডসেন্সটা কোন লোকেশন থেকে অপারেট করতেছেন সে অ্যাডসেন্সের লোকেশন অবশ্যই দিতে হবে। ধরেন আপনার চ্যানেলটা হচ্ছে আপনি ইউএস বেসড করে কাজ করতেছেন, আপনার চ্যানেলে সব কিছু দিচ্ছেন নিশ্চয়ই ইউএস, কিন্তু অ্যাডসেন্সে আপনি আছেন কোথায়? বাংলাদেশে, কিন্তু অ্যাডসেন্সের জন্য অবশ্যই আপনাকে এখানে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ দিতে হবে। দেন আপনার এখানে আরও কিছু অপশন পাবেন, স্পেশালি হচ্ছে আপনার ইনফরমেশন অ্যাড করার জন্য। সো আমরা হচ্ছে ইনফরমেশন অ্যাড করতে গেলে দেখবেন যে হচ্ছে এই ধরনের ইন্টারফেস। সো এখানে আপনাকে বলবে যে হচ্ছে পেমেন্ট নিকনেম, আচ্ছা এটাই তো, হ্যাঁ এটাই, এই যে দেখেন পেমেন্টের প্রোফাইল। হ্যাঁ, সো আপনাকে এখানে পেমেন্টের প্রোফাইল অ্যাড করতে গেলে কান্ট্রি আপনি অবশ্যই দিবেন, তারপর হচ্ছে আপনার যে
অ্যাকাউন্ট টাইপটা কি। এখানে দুই ধরনের অ্যাকাউন্ট টাইপ থাকে। আপনি সিঙ্গেল যদি ম্যানেজ করেন, অলওয়েজ আমি রিকমেন্ড করি হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে আপনার একক। সো কোম্পানির হলে তখন কোম্পানির ডিটেলস দিতে হয়, এই দিতে হয়, সে দিতে হয়, নানা ধরনের ঝামেলা আছে। এরপরে আছে কি নেম। সো এই যে এখানে যে নেমটা আছে, এই নেমটা অবশ্যই হুবহু আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিবেন। অ্যাড্রেস, সো এই অ্যাড্রেসটা খুবই মেজর। সো এই অ্যাড্রেসটা দিবেনই হচ্ছে আপনি আপনার যে লোকেশনে থাকেন, আপনি এক্স্যাক্টলি যে লোকেশনে থাকেন, যে লোকেশনের কাছে আপনার পোস্ট অফিস থেকে আপনাকে চিনতে পারবে, সেই অ্যাড্রেসটা আপনি হুবহু ফুলটা দিবেন, যাতে পোস্ট অফিস থেকে আপনার কাছে কোনো চিঠি গেলে, নর্মালি দেখেন আপনার কাছে ডেলিভারি ম্যান যদি কোনো কিছু পাঠাইতে চায়, হোম ডেলিভারি আপনি কোনো কিছু নেন, সেখানে যে অ্যাড্রেসটা দেন এখানেও আসলে সেই অ্যাড্রেসটাই দিবেন। এরপর অ্যাড্রেস লাইন 2, সো এখানেও আপনি সব কিছু দেবেন এবং ফাইনালি হচ্ছে একটা পোস্টাল কোড, এটা খুবই ইম্পর্টেন্ট। সো পোস্টাল কোডই হচ্ছে আপনার থানার যেটা আর কি আমরা যেটাকে বলি হচ্ছে পোস্ট কোড বলি, পোস্টাল কোড বলি, জিপ কোড বলি, সেটাই আসলে এখানে দিয়ে দেবেন। সো আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশনের ইমিডিয়েট যে পোস্টাল কোড সেটা দেন, আপনার ফোন নাম্বার। সো এখানে আপনার ভ্যালিড ফোন নাম্বার দেবেন, যেটা অফ থাকে এই ধরনের কোনো ফোন নাম্বার না। এরপরে ইউনাইটেড টেক্সট ইনফো, এটা আমরা আপাতত দিচ্ছি না, এটা আমাদের দরকার নেই আপাতত। এই যে এখানে টেক্সটের ইনফোগুলো, এগুলো আমাদের আপাতত দরকার নেই। এরপর হচ্ছে পেমেন্ট শিডিউল, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। সো এটা মিনিমাম $100। সো এই ইনফরমেশনগুলো আপনাকে মোটামুটি হুবহু দিতে হবে, হ্যাঁ। সো এগুলা কেন, এটা দেওয়ার একটা কারণ হচ্ছে আমরা এবার অ্যাডসেন্সের কিছু পলিসিগত কিছু বিষয়ে আসি। সো অ্যাডসেন্সের যে সিস্টেম, আপনার এই অ্যাডসেন্সে আপনি সাপোজ ধরেন এই যে দেখেন আমার এখানে খুবই ক্ষুদ্র একটা অ্যামাউন্ট আছে। কোথায় আছে আমাদের অ্যানালিটিক্স, আমার যাওয়া লাগবে। আচ্ছা, সো আমি যদি এখন লাইফ টাইমে আসি, দেখেন আমার লাইফ টাইম খুবই ক্ষুদ্র একটা অ্যামাউন্ট। কত অ্যামাউন্ট? মাত্র $12 সামথিং, অর্থাৎ $13। এখন আমি এই অ্যামাউন্টটা কি আমি এখনই পাবো? এই অ্যামাউন্টটা কি আমার সাথে সাথে এখনই অ্যাডসেন্সের মধ্যে চলে আসবে? আচ্ছা, এটা আপনারা অনেকে হয়তো বা জানেন, অনেকে না জানার কথা। সো এটা স্বাভাবিকভাবে আমাদের এখানে আসবে না। সো এটা আসার কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু বিষয় আছে। সো এই রিকোয়ারমেন্ট বিষয় হচ্ছে অ্যাডসেন্সের একটা অপশন বা একটা সময় গিয়ে অ্যাডসেন্সটা আসলে ভেরিফাই করতে হয়। সো ভেরিফাই করার প্রসেসটা কি, ভেরিফাই করার জন্য হচ্ছে সে আপনাকে একটা পোস্ট কোড অর্থাৎ একটা পিন কোড পাঠাবে, যে পিন কোডের মাধ্যমে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন, আপনার ডেটা ভেরিফিকেশন করবেন, তখনই আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তো যার জন্য হচ্ছে আপনাকে মিনিমাম আপনার অ্যাকাউন্টে মিনিমাম অর্থাৎ আপনার যে চ্যানেল, সেই চ্যানেলে যখনই আপনি $10 টাচ করবেন, অর্থাৎ $10 হলেই তখন আপনার অ্যাডসেন্স থেকে আপনার যে অ্যাড্রেস ভেরিফিকেশন সেটা চাইবে। এটা কীরকম, যদি আমি এখন দেখাই, যেমন আমার এটার জন্য অলরেডি হচ্ছে রিকোয়ারমেন্ট বলতেছে, এই যে দেখেন কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন, সে কিন্তু এখন বলতেছে আমার এই অ্যাকাউন্ট যেটা, এই অ্যাকাউন্টে আমি এগুলো কিছু এখনও সেট করে নেই। সো দেখেন সে বলতেছে যে ভেরিফাই ইউর অ্যাড্রেস, সো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার টু এন্টার ইনটু অ্যাডসেন্স। সো পিন নাম্বারটা অ্যাড করলে তখনই সে এই অ্যামাউন্টটা ওখানে ট্রান্সফার করবে। পাশাপাশি সাবমিট টেক্সট ইনফরমেশন, সো এখন টেক্সট ইনফরমেশনটাও সাবমিট করতে হয়। সো আপনার এই যখন $10 আপনি টাচ করবেন তখন এই অ্যাডসেন্স ভেরিফিকেশনের জন্য আসবে, অর্থাৎ আপনাকে একটা পিন কোড। সো এটা কীরকম আসলে, এটা অনেকে বলে যে সোনার হরিণ, পিন ভেরিফিকেশন। ঠিক আপনাকে অ্যাকচুয়ালি সে যেটা করে, এই যে এই ধরনের হচ্ছে আপনাকে খামের মধ্যে, হ্যাঁ, এই ধরনের খামের মধ্যে আপনাকে আসলে এই ধরনের একটা পিন পাঠায়, যে পিনটা আপনি যখনই হচ্ছে অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন অপশনটা আসবে, সে অপশনে যখনই দিবেন তখনই হচ্ছে আপনার এই অ্যাডসেন্সটা ভেরিফাইড হবে। সো এখানে হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাডসেন্স ভেরিফাইয়ের জন্য আপনাকে মিনিমাম $10 হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাইতে হবে, এবং পরবর্তীতে আপনি উইথড্র করার জন্য মিনিমাম হচ্ছে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 থাকতে হবে। এবং এটা মোস্টলি হচ্ছে আপনার প্রতি মাসের 25 থেকে 27 তারিখের মধ্যে আসলে অ্যাডসেন্স থেকে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যে পেমেন্ট মেথডটা অ্যাড করেন সে পেমেন্ট মেথডটাই ট্রান্সফার করে। সো এই পেমেন্ট মেথডটা আপনি যখনই হচ্ছে এই প্রোফাইলগুলো অ্যাড করে দিবেন, প্রোফাইলগুলো অ্যাড করে দেওয়ার পরে আপনি নিচে দেখবেন যে হচ্ছে আপনার পেমেন্টের একটা বিষয় আপনি এখানে অ্যাড করার অপশন চলে আসে আর কি। আমার এটাতে আসছে কিনা আমি জানি না, দেখি এটাতে আসছে কিনা। প্রাইমারি কন্ট্যাক্ট, যদিও এটা পেমেন্ট কন্ট্যাক্ট, দেখি না এখানে দেয় নাই। দেখি, এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি, আমার কিন্তু এখনও পিন ভেরিফাইয়ের অপশন আসে নাই, হ্যাঁ, কারণ এটাতে ডলার কম। সো অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে আসলে এখানে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, তার মানে আমাকে এখানে হুবহু যে মেইন ইনফরমেশনগুলো সেগুলো অ্যাড করতে হবে, পার্সোনাল ইনফরমেশন। এখানে যদি আসি অ্যাড্রেসের অপশনটা ইটা কই গেল,
পেমেন্ট ইনফো ওখানে অ্যাড করার অপশন দেয় নাই, এটা অবশ্য আরও পরে দেয়, পিন ভেরিফিকেশন হওয়ার পর অবশ্য আপনাকে দিবে। পেমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে আপনাকে হচ্ছে নিচে দিয়ে হচ্ছে একটা অ্যাড করার জন্য, অর্থাৎ পেমেন্ট ডিটেলস অ্যাড করার জন্য অপশন দেয়। সো এই পেমেন্ট ডিটেলস আপনি চাইলে ডিরেক্টলি হচ্ছে যেটা করতে পারেন, ডিরেক্টলি আপনি যেটা করতে পারেন আপনার যে কোনো, অর্থাৎ যে ব্যাঙ্কগুলোতে হচ্ছে নর্মালি বাংলাদেশের সবগুলো ব্যাঙ্কই আসলে ডলার সাপোর্ট করে। সো ডলার সাপোর্টের যে কোনো ব্যাঙ্কই হচ্ছে আপনি যেটা করবেন, আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে, আপনার অ্যাকাউন্টের নেম আপনার নিজের নামে, তারপরে গিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টের আদার যে বিষয়গুলো সব কিছু হচ্ছে আপনি সেখানে অ্যাড করে দেবেন। ইউটিউব অ্যাডসেন্স আর ওয়েবসাইট অ্যাডসেন্স কি সেম নাকি আলাদা? সেমই অলমোস্ট। হ্যাঁ, জাস্ট ওয়েবসাইটের অ্যাডসেন্সে এক্সট্রা কিছু কাজ করা লাগে, বাট ওই ইউটিউব অ্যাডসেন্স হচ্ছে ওই ধরনের তেমন একটা কাজ করা লাগে না, আপনি অ্যাড করে দিয়ে পেন ভেরিফাই করে ফেললে হয়ে যায়। না, মেল করে না এটা। আপনাকে এই যে যেটা বললাম, এই যে এরকম একটা চিঠি পাঠাবে, এই জন্য আমরা এখানে যে অ্যাড্রেসটা দিচ্ছি সেটা ভ্যালিড অ্যাড্রেস দিতে হবে, যাতে আমার লোকেশন পর্যন্ত এই পিন বা এই চিঠিটা পৌঁছায়। আচ্ছা, এই কোশ্চেনগুলো পরে নিচ্ছি আমি, কয়টা খোলা যায় বা কি আসল বিষয় এগুলো পরে নিচ্ছি। না, অ্যাডসেন্সে কোনো ডলার অ্যাড করা যায় না। অ্যাডসেন্স শুধুমাত্র হচ্ছে আপনাকে রেভিনিউ শেয়ার করে, অর্থাৎ আপনি রেভিনিউ আর্ন করলে সেই রেভিনিউর অ্যাগানিস্ট থেকেই আপনাকে সে ট্রান্সফার করে। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাডসেন্সের যে ফ্যাক্টর, অ্যাডসেন্সের ফ্যাক্টর হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে অ্যাডসেন্স নর্মালভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাডসেন্সের যে অ্যাড্রেস বা ডিটেলসগুলো সেগুলো একদম 100% আপনার অ্যাকুরেট ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনার একদম আইডি কার্ড অনুযায়ী। দেন আপনার অ্যাকাউন্টে বা আপনার ইউটিউব থেকে যখন $10 অ্যাডসেন্সে যুক্ত হবে তখন আপনাকে একটা পিন ভেরিফিকেশন করতে হবে। সো পিন ভেরিফিকেশন করার পরে আপনাকে যে অপশনটা দিবে সেটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার। সো পেমেন্ট মেথড অ্যাড করার সিস্টেমটাকে আপনি ডিরেক্টলি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারেন। সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের হোল্ডার নেম, অ্যাকাউন্টের ব্রাঞ্চ, অ্যাকাউন্টের সুইফট কোড, অ্যাকাউন্টের রাউটিং নাম্বার, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে। সো এইগুলো ব্যাংকে গেলেই ব্যাংক আপনাকে দিয়ে দেবে। প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা সুইফট নাম্বার, আলাদা সুইফট কোড এবং আলাদা হচ্ছে রাউটিং নাম্বার থাকে। সো সেই অনুযায়ী আপনি যখন অ্যাডসেন্সে অ্যাড করে দিবেন, তো সাথে সাথে আপনাকে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার সাথে সাথে আপনাকে সেই অ্যামাউন্টটা ট্রান্সফার করবে না, ও প্রতি $100 পর পর আপনাকে অ্যামাউন্টটা ট্রান্সফার করে। সাপোজ ধরেন আপনার এই মাসে আর্নিং হচ্ছে $70, হ্যাঁ, সে এই মাসের 25 থেকে 27 তারিখের মধ্যে আপনাকে অ্যামাউন্টটা ট্রান্সফার করবে না, সে করবে হচ্ছে পরবর্তী মান্থে যদি আপনার এটা $100 ক্রস করে তখনই সে এটা ট্রান্সফার করবে। সো সে $100-এর নিচে কোনো ধরনের অ্যামাউন্ট ট্রান্সফার করে না, $100-এর উপরে হলেই তখনই একমাত্র সে ট্রান্সফার করে। এ পর্যন্ত আমরা জিনিসগুলো ক্লিয়ার? আচ্ছা, এরপরে এবার আসি হচ্ছে আমরা অ্যাডসেন্সের কিছু পলিসি বা অ্যাডসেন্সের কিছু বিষয়, যে অনেক কারণে আসলে অ্যাডসেন্সও সাসপেন্ড হতে পারে। তার মধ্যে একটা বিষয় যে বলতেছেন যে এক অ্যাডসেন্স অ্যাকাউন্টে কয়টা অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট খোলা যায়। ফার্স্ট অফ অল অ্যাডসেন্সের কিছু পলিসির মধ্যে একটা হচ্ছে যে আপনার, আমরা অনেকে হয়তো বা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টের বিষয়টা জানি যে একটা ডিভাইসে বা একটা আইপির আন্ডারে সর্বোচ্চ একটা অ্যাডসেন্স ক্রিয়েট করা যায়, সরি একটা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। অ্যাডসেন্সের বেলাও সেম, আপনি একটা আইপি বা একটা ডিভাইসের আন্ডারে সর্বোচ্চ, আপনার একজন পার্সনের আন্ডারে সর্বোচ্চ আপনি একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন, ভেরিফাইড। হ্যাঁ, সো এখন যদি আপনি এখানে মাল্টিপল অ্যাডসেন্স ইউজ করেন তাহলে আপনার অ্যাডসেন্স সাসপেন্ড হতে পারে। এখন ধরেন আপনি খুলতে পারতেছেন একটা, কিন্তু আপনার চ্যানেল আছে 5-6টা, তাহলে আপনি কি করবেন? তাহলে কি আপনি 5-6টার জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স ক্রিয়েট করবেন? না, তখন আপনি আলাদা আলাদা অ্যাডসেন্স ক্রিয়েট করবেন না, আপনি হচ্ছে একটা অ্যাডসেন্সের আন্ডারে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট করতে পারেন। সো এখানে লিমিটেশন নাই আসলে, আপনি মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সরি মাল্টিপল ইউটিউব অ্যাকাউন্ট আপনি অ্যাডসেন্সের আন্ডারে ক্রিয়েট করতে পারেন ডিরেক্টলি ব্যাংক। এরকম তো আমি দেখি না আসলে যে অ্যাডসেন্স চলে যাওয়ার। সো এটা যদি পুরাতন হিস্টোরি হয়, নতুনের ক্ষেত্রে আসলে এটা মানে অনেক পুরাতন চ্যানেল যদি তাদের পলিসি ট্রান্সফার করে তাও সেক্ষেত্রে হওয়ার কথা না। এখন সেক্ষেত্রে হয়েছে কিনা আমি শিওর বলতে পারছি না। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি মাল্টি অ্যাকাউন্ট ইউজ করলে তখন অ্যাডসেন্স সাসপেন্ড হবে। সেকেন্ড হচ্ছে আপনার আপনি যদি কোনো ধরনের আপনার যে ভিডিও আছে ভিডিওতে আনইথিক্যালভাবে আপনি ক্লিক করেন, ভিউ পারচেস করেন,
তাহলে হচ্ছে আপনার অ্যাডসেন্স সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, মেইনলি এগুলা। আর ইউটিউব অ্যাকাউন্ট সাসপেন্ড হলে অ্যাডসেন্স কি হবে? অনেক ক্ষেত্রে আসলে হচ্ছে এটা ফ্যাক্ট করে, অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে হয় না, যে হচ্ছে আপনার যে চ্যানেল সেটা সাসপেন্ড হলে হচ্ছে আপনার হবে না। যেমন দেখেন, আমার আমি যদি জাস্ট সিম্পল দেখাই, আমার কিন্তু হচ্ছে এই যে এখানে যে অ্যাসোসিয়েট যে চ্যানেলটা ছিল সেটা কিন্তু সাসপেন্ডেড, এই চ্যানেলটা কিন্তু সাসপেন্ডেড, কিন্তু আমার যে অ্যাডসেন্স সেটা কিন্তু এখনও আছে, যার জন্য আসলে সাসপেন্ড হওয়ার কারণে আমার এইখানে আর ডলারটি ইনক্রিজ করে নাই। এটা অনেক পুরাতন, এটা প্রায় 16-17 সালের দিকের। হ্যাঁ, সো এটাতে কিন্তু আর এটা কিন্তু এক্সটেন্ড হয় নাই। সো আপনি যে জিনিসটা আপনার চ্যানেল সাসপেন্ড হতে পারে, বাট আপনার, হ্যাঁ, সো আপনার নর্মালভাবে হচ্ছে আপনার সাসপেন্ড হবে না, আপনার হয়তো বা ছোটোখাটো ইস্যু হবে, আপনি নতুন একটা চ্যানেলের সাথে অ্যাসোসিয়েট করে দিলে তখন আপনার এটা সলভ হয়ে যাবে। না, এটা সেম হইতে হবে না। ব্যাংক অ্যাড্রেস, ব্যাংক ডিটেলসগুলো আপনার নিজের হইতে হবে এমনিতে। ব্যাংকের যে ডিটেলসগুলো আছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার আপনার, আপনি নিজে হইতে হবে। অর্থাৎ যাকে দিয়ে, মানে মূলত হচ্ছে আপনি অ্যাডসেন্সটা যার নামে ভেরিফাই করতেছেন তার হইতে হবে। ওকে, আমরা ক্লিয়ার? কনফিউশন আছে কারো আর? কোশ্চেন আছে? আচ্ছা, এখন আসতে পারে যে স্যার তাহলে কি আমি হচ্ছে এখন অ্যাডসেন্সটা ক্রিয়েট করব? না, আমি আপনাদের এখন কাউকে আমি রিকমেন্ডেশন করছি না আপনারা কেউ এখন অ্যাডসেন্স ক্রিয়েট করেন। অ্যাডসেন্স তখনই ক্রিয়েট করবেন যখন হচ্ছে আপনি মনিটাইজেশন অ্যাপ্রুভাল পাচ্ছেন, মানে আপনি পার্টনার প্রোগ্রামে জয়েন করতেছেন, শুধুমাত্র তখন গিয়ে ইনস্ট্যান্ট ক্রিয়েট করবেন। কারো যদি অলরেডি থাকে থাকুক, নতুন করে কারো ক্রিয়েট করার দরকার নাই। সো যখন আপনার সময় হবে তখন আপনি অ্যাডসেন্সটা জাস্ট ক্রিয়েট করে এটাকে অ্যাসোসিয়েট করে দিবেন। এরপরে অ্যাসোসিয়েট করে দেওয়ার পরে আপনার যা যা এইগুলা ইনফরমেশনগুলা সেগুলো প্রোভাইড করে দেবেন। প্রোভাইড করে দেওয়ার পরে যখন $10 হবে তখন অটোমেটিকলি আসলে আপনার অ্যাড্রেসে যে পিন ভেরিফিকেশন সেটা হয়ে যাবে, এবং তখনই আফটার দেন সাথে সাথেই আপনি আবার পেমেন্ট ডিটেলসটা অ্যাড করে দিবেন। সো যখনই আপনার এটা অবশ্যই হচ্ছে এক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন বলে নাই, বাট আই থিঙ্ক যেহেতু কারেন্ট অ্যাকাউন্টের একটা বিষয় আছে, সো আমরা যেটা জেনারেল অ্যাকাউন্ট বলি, সেটা তো সেভিংস অ্যাকাউন্ট, তাই না? সো সেভিংস অ্যাকাউন্টের ডিটেলসটা দেওয়াটাই বেটার। কারেন্ট অ্যাকাউন্ট মোস্ট প্রবাবলি হচ্ছে অর্গানাইজেশনের ক্ষেত্রে কাজ হতে পারে, বাট আমি সেটা ফুললি বলতে পারি না, কারণ আমি যতটুকু জানি কারেন্ট অ্যাকাউন্টস হচ্ছে বিজনেসের নামে থাকে, তাই না? কারেন্ট অ্যাকাউন্টস তো বিজনেসের নামে থাকে, পার্সোনাল নামে কি থাকে? ওকে, সো এটা যদি অর্গানাইজেশনাল অ্যাকাউন্ট হয় তখন হয়তো বা এটা আসতে পারে। হ্যাঁ, আপনি একে অ্যাডসেন্সের মধ্যে ইউটিউবে অ্যাড করতে পারেন, ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। দেখেন আমার কিন্তু এখানে, এই যে দেখেন, আমি এখানে দেখাই কিন্তু আপনাদের কথা বলতেছি, এই যে এখানে কিন্তু আমার সাইট অ্যাড করার অপশন আছে, আমার অ্যাডসেন্স ফর ইউটিউব সেটাও আছে, আমার সাইট অ্যাড করার অপশন আছে। হ্যাঁ, আর আমার যখন সাইট অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এখানে আমি আরও কিছু বিষয় পাই, যে আমি অ্যাড প্লেসমেন্টের কিছু বিষয় পাই। তো এই যে এখান থেকে আমার মাল্টিপল অ্যাড টাইপের, আমি কী কী টাইপের অ্যাডগুলো পাবো, সেগুলা পাশাপাশি আরও কিছু বিষয় এখানে প্লেসমেন্ট হয়ে যায়। ক্লিয়ার? না, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওই পার্টনারশিপ প্রোগ্রামে কখন জয়েন করতে হয়? ওই যে আপনার বললাম মনিটাইজেশনের যে কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফিল আপ হলে আপনি পার্টনারশিপ প্রোগ্রামে জয়েন করতে পারবেন। না, ইউটিউবে কতজন ভিজিটর বা এক মেম্বার হবে এই 1,000 সকল ইস্যু? সাবস্ক্রাইবার, 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 365 দিনের মধ্যে 4,000 ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। তখনই আপনি পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য এলিজিবল হবেন। আর তখনই অ্যাডসেন্স অ্যাড করতে হয়, তাই তো? তখন তখনই কাছাকাছি সময়। তখন আপনাকে অ্যাসেন্স অ্যাড করতে হয়। হ্যাঁ, আবার ওয়েবসাইটে তো অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে, তো আমি কি তাহলে ওই অ্যাকাউন্টের সাথে কি ইউটিউব অ্যাড করা যাবে? হ্যাঁ, আপনার যদি এক্সিস্টিং কোনো অ্যাডসেন্স থাকে, অ্যাপ্রুভড অ্যাডসেন্স থাকে, তখন জাস্ট হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাকে যখনই পার্টনার প্রোগ্রামের জন্য এলিজিবল হবে আপনার ইউটিউব চ্যানেল, তখন আপনি এটাকে কানেক্ট করে দিবেন। যেমনটা হচ্ছে আপনার ওয়েবসাইটেও কিন্তু এলিজিবল হওয়ার জন্য একটা আছে, মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, তখনই আপনি অ্যাডসেন্সের সাথে কানেক্ট করতে পারেন। সেমভাবে ইউটিউব চ্যানেলেরও একটা রিকোয়ারমেন্ট আছে। আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে হচ্ছে, আচ্ছা, কিন্তু আমি এখনো ওই যে পিন কোড পাইনি।
আচ্ছা, তাহলে আপনার ওই যে $10 এখনো হয় নাই, $10 হলে তখন আপনি পিন কোডটা পাবেন। মেবি আমার অ্যাপ্রুভাল আছে। হুম, বুঝতে পারছেন? ভিতরে ভিতরে আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি শর্ট করে অ্যাকাউন্টে যে জিমেল থেকে করা হয়, সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কয়টা চ্যানেল করা যাবে। আপনি হচ্ছে একটা চ্যানেলের মধ্যে আপনি চাইলে হচ্ছে সরি, একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি মাল্টিপল, হ্যাঁ, আপনি মাল্টিপল হচ্ছে ক্রিয়েট করতে পারেন। কি বলে হচ্ছে আপনি চাচ্ছেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে জিমেল করা হয় সেই জিমেলে আপনি চাইলে সেই জিমেলের আন্ডারও হচ্ছে মাল্টিপল ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে অ্যাডসেন্স থাকবে, আবার অন্যান্য প্রত্যেকটা চ্যানেলের জন্য অর্থাৎ আপনি ইন্ডিভিজুয়াল জিমেলের মধ্যে আপনার অ্যাডসেন্স থাকবে, আবার প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা জিমেল করবেন। সেটাও আপনি করতে পারেন। জাস্ট আপনি যখন কানেক্ট করবেন, অর্থাৎ আপনি যখন যে অ্যাডসেন্সের সাথে কানেক্ট করবেন, তখন অবশ্যই হচ্ছে ওই ইউটিউব চ্যানেল যেটা, সেটার মধ্যে আপনার অ্যাডসেন্সটা, সরি, অ্যাডসেন্সের যে জিমেলটা আছে সেটা থাকা লাগবে, রোল ম্যানেজমেন্টে থাকা লাগবে অ্যাজ এ ম্যানেজার বা যে কোনো একটাতে, না হলে তখন অ্যাসোসিয়েট করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, আমি ফাইনাল আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। সো আমাদের অ্যাডসেন্স ক্রিয়েট করার যে প্রসেসটা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি চাইলে দুইটা ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যদি একদম ফ্রেশার হন। সো একটা ওয়ে হচ্ছে আপনি যখন এখানে আর্নিংয়ের অপশন পাবেন, তখন আপনি ডিরেক্টলি হচ্ছে এখানে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এই অপশনটা দেখতে পাবেন। এই অপশনে স্টার্টে বাটনে ক্লিক করলে তখন আপনাকে একটা অপশন দেখাবে হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং, আরেকটা দেখাবে হচ্ছে নো। সো আপনি যদি ইউটিউব থেকে ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে দেবেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তাহলে সে পরবর্তী স্টেপে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার অ্যাকাউন্টের একটা যদি সাইট, নর্মালি ইউটিউব থেকে ক্রিয়েট করলে সাইটটা চায় না, আপনার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে জাস্ট সে একটা সাইন আপ করে ফেলে। আর যদি আপনি নতুন হন, মানে নতুন বলতে হচ্ছে আপনি জাস্ট অ্যাডসেন্স প্ল্যাটফর্ম থেকে ক্রিয়েট করতে চাচ্ছেন, তখন অ্যাডসেন্সের যে ওয়েবসাইট সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি আপনার যে ইনফরমেশনগুলো আছে সেখানে সাইট চাইবে, সো আপনি সাইটের মধ্যে নো দিয়ে দিবেন, এই যে নিচের মতো আপনি হচ্ছে আই ডোন্ট হ্যাভ এন এ সাইট, সো এটা দিয়ে দিবেন টিকমার্ক, দেন গেট মোর আউট অফ, সো এখানে প্রমোশনাল বিষয়গুলো নো দিয়ে দিবেন। আপনার কান্ট্রি, এখানে পেমেন্ট টেরিটরি কোন কান্ট্রি সেটা দিবেন, এবং নিচে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেগুলো ফিল আপ করে আপনি সেটাকে ক্রিয়েট করে ফেলবেন। তার মানে ক্রিয়েট করার ঝামেলাটা শেষ। ক্রিয়েট করার পরে হচ্ছে আপনাকে পরবর্তী স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টের ডিটেলস অ্যাড করতে হবে। সো এই অ্যাকাউন্টের ডিটেলস হইতে হবে হচ্ছে হুবহু, অর্থাৎ আপনার রিয়েল ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আপনার এনআইডি অনুযায়ী। সো এই এনআইডি অনুযায়ী কেন? কারণ আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হবে, পিন ভেরিফিকেশন হবে। সো এবং পাশাপাশি হচ্ছে এই ডাটাগুলো অনুযায়ী আপনার ব্যাংক ডিটেলস হওয়া লাগবে। সো আপনি হচ্ছে ফার্স্ট অফ অল আপনার রিয়েল ইনফরমেশনগুলো দিবেন, এবং সেই ইনফরমেশন অনুযায়ী আপনার যখন অ্যাডসেন্সের $10 হবে তখন আপনার পিন ভেরিফিকেশনের জন্য আসবে। সো আপনাকে একটা পেমেন্ট ভেরিফিকেশন বা পিন ভেরিফিকেশনও বলতে পারি। সেই পিনটা দেওয়ার পরে আপনাকে সেকেন্ড আরেকটা অপশন দিবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার পেমেন্ট ইনফরমেশন অ্যাড করা। সো আপনি সাথে সাথে পেমেন্ট ইনফরমেশনটা অ্যাড করে ফেলবেন। আপনার ব্যাংকের যে নেম অনুযায়ী দিয়েছেন সেই নেম অনুযায়ী ব্যাংক ডিটেলস দিবেন, ব্যাংক হোল্ডারের নেম, ব্যাংক অ্যাকাউন্ট, দেন ব্যাংকের ব্রাঞ্চ, ব্যাংক নেম, ব্যাংকের সুইফট কোড, ব্যাংকের রাউটিং নাম্বার। মেইনলি হচ্ছে সুইফট কোড বা রাউটিং নাম্বার, এটা সব মানে ব্যাংকের কমন থাকে, প্রত্যেকটা মানে আলাদা আলাদা ব্যাংক অনুযায়ী। যেমন ইসলাম ব্যাংকের মনে হয় আইবিভিএল কি জানি বিডি নাকি কি জানি এরকম তাদের কোড। আর রাউটিং নাম্বারটা আবার প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ আলাদা আলাদা থাকে। সো এই ডিটেলসগুলো আপনি যখনই দিয়ে দিবেন তখন আপনার অ্যাডসেন্স প্রোফাইলটা কমপ্লিট। আর প্রতি অ্যাডসেন্স থেকে আপনি উইথড্র করতে পারবেন যখনই আপনার $100 হবে। সো $100 হওয়ার আগ পর্যন্ত আপনি উইথড্র করতে পারবেন না। প্রত্যেক মাসের 25 থেকে 27 তারিখের মধ্যে সে আপনাকে অ্যামাউন্টটা ট্রান্সফার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, ডিরেক্টলি আপনি ব্যাংক অ্যাকাউন্টে সেই অ্যামাউন্টটা ট্রান্সফার করবেন। এরপরে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অ্যাডসেন্স সাসপেনশন। অনেকগুলো কারণে অ্যাডসেন্স সাসপেনশন হইতে পারে, তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে আইপি ইস্যু, অর্থাৎ আপনার একটা অ্যাডসেন্স একটা নেটওয়ার্কের মধ্যে সর্বোচ্চ একটা মাল্টিপল অ্যাডসেন্স হলে আপনাকে সাসপেন্ড করবে। দেন আপনার ভিডিওতে যদি বা আপনার যে প্ল্যাটফর্মগুলোতে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল, সেগুলোতে যদি আনঅথরাইজ কোনো ধরনের ক্লিক বা কোনো ধরনের ভিউ পাওয়া যায়, হ্যাঁ, যেমন আপনি ইউটিউবে হচ্ছে আনঅথরাইজভাবে হচ্ছে অ্যাডগুলোকে ভিউ করাচ্ছেন, আনঅথরাইজ বলতে হচ্ছে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পারচেস করতেছেন, সেটা আনঅথরাইজ, সেটা আপনার জন্য হার্মফুল। ওকে, দেন আরেকটা হতে পারে হচ্ছে মাল্টিপল। সো আরেকটা হতে পারে হচ্ছে আপনি কোনো ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন বা এই ধরনের যে বিষয়গুলো, যে কমিউনিটি গাইডলাইন সেগুলো ভায়োলেশন করছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডসেন্সটা কি সাসপেনশন হতে পারে। সো এই পর্যন্ত আমরা জিনিসটা বুঝতে বুঝতে পারছি। এনআইডি অ্যাড্রেস না, বলছে হচ্ছে আপনার এনআইডির ইনফরমেশনটা, অ্যাড্রেসটা আপনি যেখানে আছেন সেই অনুযায়ী দিবেন।
হ্যাঁ, পরবর্তীতে আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, এটা পরে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স লিঙ্ক দেওয়ার পরে কে কে চলে যাবেন? যারা যাবেন তাদেরকে ভূতে ধরবে রাত্রে, ভূতে আসবে ভূত যারা চলে যাবেন। আচ্ছা, সো আপনারা অ্যাটেন্ডেন্স দেন, আর এর মধ্যে আমি আরেকটু কিছু বিষয় শেয়ার করি। সো অ্যাডসেন্সের পরে আমাদের রেগুলার আসে না। আচ্ছা, অ্যাডসেন্সের পরে এখন আমাদের আসলে যে বিষয়টা, যে আমাদের আসলে রেভিনিউটা কিভাবে শেয়ার হয়, হ্যাঁ। সো রেভিনিউটা এখানে দুইটা জিনিস চলে আসে, দুইটা ওয়ার্ড হয়তো বা আপনারা শুনবেন যদি একটু রিসার্চ করেন। সেটার জন্য হচ্ছে একটাকে আমরা বলি হচ্ছে সিপিএম, আর আরেকটাকে বলি আরপিএম। এই দুইটার সাথে পরিচিত কে কে? এই দুইটা ওয়ার্ডের সাথে পরিচিত কে কে? সিপিএম এবং আরপিএম। আচ্ছা, সো সিপিএম জিনিসটা কি? আচ্ছা, সো সিপিএম মানে কি বলেন? আপনি যেহেতু পরিচিত, আপনি বলেন। নাই, বলতেছে না। কস্ট পার মাইল, রাইট। কস্ট পার মাইল, তার মানে হচ্ছে কস্ট পার মাইল মানে হচ্ছে 1000 ইমপ্রেশন, পার 1000 ইমপ্রেশন। আর আরপিএম মানে? আরপিএম মানে বলেন। রেভিনিউ পার মাইল। সো এখানে দুইটা জিনিস চলে আসবে, তার মানে হচ্ছে এখানে 1000 ইমপ্রেশন, মাইল মানে হচ্ছে 1000, আর 1000 ইমপ্রেশনটা এখানে মূলত বলা হচ্ছে। এখন ইমপ্রেশন জিনিসটা কি? ইমপ্রেশন হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। এখন ধরেন কোনো একটা ভিডিও, একটা ভিডিও আমার কাছে আসা মানে হচ্ছে আপনি হচ্ছে ভিডিওটা আপনার কাছে দেখেছেন, সো আপনার সামনে আসছে বা আপনার সামনে পড়ছে। সো এই যে আপনার কাছে আসা, আপনার কাছে পৌঁছানো, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রিচ। আর আপনি একই ভিডিওটা বারবার আপনার সামনে পড়তেছে, এই যে বারবার আপনি দেখতেছেন, এই দেখাটাকে বলি হচ্ছে আমরা ইমপ্রেশন। সো ইমপ্রেশন মানে হচ্ছে আপনি বারবার দেখতেছেন, আর আপনার কাছে আসার ব্যাপারটা হচ্ছে রিচ। সো এখানে মানে হচ্ছে একটা ভিডিও, অর্থাৎ একটা অ্যাড যদি 1000 বার কেউ দেখে, সেটার জন্য একটা কস্ট। আবার সেমভাবে হচ্ছে আপনার একই ভিডিও যদি 1000 বার বা অ্যাডটা যদি 1000 বার দেখে, সেখানে আরেকটা কস্ট। সো এখন এখানে দুইটা জিনিসের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, ফিডে আসলে ইমপ্রেশন, ভিডিওটা প্লে হলেও ইমপ্রেশন। হ্যাঁ, ভিডিওটা প্লেয়েবল ভিডিও আমরা ইমপ্রেশনও দেই। সো এখন এখানে যেটা হচ্ছে, এই যে আমরা গুগল অ্যাডসের কথা বলছি, গুগল অ্যাডস যখন কাস্টমার থেকে নেয় তখন সেটাকে বলা হচ্ছে সিপিএম, অর্থাৎ আপনি কাস্টমার বা আপনি অ্যাডভার্টাইজার, আপনি প্রতি 1000 ইমপ্রেশনের জন্য কত দিবেন? ধরেন আমি 1000 ইমপ্রেশনের জন্য দিচ্ছি হচ্ছে $1, আর আমি হচ্ছে কি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, আমার এখানে একটা প্লে হবে। এখন গুগল অ্যাডসেন্স আমাকে যে অ্যামাউন্টটা দিচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে আরপিএম, রেভিনিউ পার মাইল। এখন এখানে যেটা দিবে সে, আমরা কতটুকু বলছিলাম যে এই অ্যামাউন্ট যেটা পাবো সেটার কত পার্সেন্ট আমাদেরকে দিবে? 55%। আর এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল কি আর্নিং, এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল আর্নিং। সো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম মনে হয় যে আমরা আসলে হচ্ছে এই যে ভিডিও, এখন কি আপনারা লাস্ট ক্লাসে আমি যতটুকু বলছিলাম তারপর আমি আপনাদের রিপিট করে জিজ্ঞেস করি যে আপনাদের অবস্থা কি, যে আপনি হচ্ছে এখন কি বলবেন যে প্রতি 1000 ভিউর জন্য বা 1000 আপনার ভিডিওতে যদি 1000 ভিউ হয়, এই ভিউর জন্য আপনি কত ডলার পাবেন? এটা কি ফিক্সড কোনো অ্যামাউন্ট আছে? না, নাই, বলা যাবে না। কেন বলা যাবে না? এটা আসলে কিসের উপর ফ্যাক্টরটা ডিপেন্ড করে? এক্স্যাক্টলি, এখানে অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি? একটা হচ্ছে কান্ট্রি, এটা কমন। 2 নাম্বার হচ্ছে নিশ, স্পেসিফিক নিশটাও কিন্তু অনেক বেশি ডিপেন্ড করে। সব নিশে কিন্তু হচ্ছে এই সিপিএম এক না। কিছু আমরা যখন অ্যাড দিই, ধরেন আমি যখন সফটওয়্যার কোম্পানি বা হচ্ছে আপনার কোনো একদম হাড্ডাহাড্ডি লড়াই টাইপের, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, গ্রাফিক্স ডিজাইন এজেন্সি, এই টাইপের কোনো নিশ নিয়ে যখন আমি কোনো ধরনের সিপিএম বা কোনো ধরনের অ্যাড রান করি, তখন আমাদেরকে সাপোজ ধরেন পার সিপিএম আমাকে দিতে হয় $5। আবার কিছু আছে যেগুলো খুবই, ধরেন আমি সিম্পল একটা ছোট্ট জোনের জন্য দিব, যে পেস্ট কন্ট্রোল সার্ভিস, এটার জন্য আমাকে দিতে হচ্ছে পার সিপিএম বা 1 সিপিএম বা 1000 ইমপ্রেশনের
ইমপ্রেশনের জন্য $1, তার মানে আমাকে 1000 ইমপ্রেশনের জন্য কাউকে দিতে হচ্ছে $5, আবার কিছু নিশের ক্ষেত্রে দিতে হচ্ছে মাত্র $1। এখন আপনি যদি $1 পান তাহলে আপনি সেখানে 55% মানে 0.55 পাবেন। আর আপনি যদি হচ্ছে ভিডিও যদি হয় হচ্ছে আপনার ভিডিও যদি হয় হচ্ছে $100 নিশের, তাহলে আপনি $5 55% পাবেন। তাহলে 1000 ইমপ্রেশনের জন্য কেউ পাচ্ছে হচ্ছে মাত্র 0.55 আর কেউ পাচ্ছে হচ্ছে 2.55। সো সেখানে সেই বিষয়টা ফ্যাক্টরটা ডিপেন্ড করে। কান্ট্রিটা কেন ডিপেন্ড করে সেটার উদাহরণটা আমি একটু পরে দিচ্ছি। দেন হচ্ছে এখানে আরেকটা জিনিস চলে আসবে হচ্ছে ভিউ। কোন ভিউ? আপনার ভিডিওর ওয়াচ টাইম বা ভিডিও ভিউ। এটা কেন বলতেছি দেখেন, আমরা যদি বলি আপনার 1000 যে ভিউ হচ্ছে ভিডিও ভিউ, 1000 যে ভিডিও ভিউ হচ্ছে, এখন 1000 বার ভিডিও ভিউ হইলে ইমপ্রেশন কত হইতে পারে বলেন তো? আনুমানিক অ্যাড ইমপ্রেশন, এটা কিন্তু অ্যাড ইমপ্রেশন, হ্যাঁ আমি আবারও রিপিট করে দিচ্ছি, এটা হচ্ছে ভিডিও ভিউ 1000, তাহলে অ্যাড ইমপ্রেশনটা আনুমানিক কত হইতে পারে? বলেন, আরো কেউ বলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। মিনিমাম 1000 ইমপ্রেশন হবে। কেন এবার একটু বলি। আপনার এটা কেন এই জন্যই বলতেছি, দেখেন ভিডিওটা ভিউ হচ্ছে 1000। এখন কেউ যদি আপনার ভিডিওটা সাপোজ ধরেন 10 মিনিটের, এই 10 মিনিটের ভিডিওটা কেউ যদি ফুল দেখে, হ্যাঁ ফুল দেখে, আপনি যদি একটা ভিডিও ফুল দেখেন, অ্যাড দেখেন কয়বার? একটা অ্যাড কয়বার দেখেন? 10 মিনিটের একটা ভিডিওতে একটা অ্যাডে দেখায়? আচ্ছা ধরে নিচ্ছি আমরা তর্কের খাতিরে কাউকে একটা দেখায়, কাউকে দুইটা দেখায়, কাউকে তিনটা দেখায়, তাই না? সো আমরা এখানে কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না যে আমার ভিডিওটা কারা কতটুকু দেখছে। এখানে এমন হইতে পারে 1000 ভিউর মধ্যে কেউ 5 সেকেন্ড দেখে বের হয়ে গেছে, কেউ আবার ফুল দেখছে, কেউ আবার অনেকবার দেখছে। সো অন অ্যাভারেজ এখান থেকে আপনি বলতে পারেন যে আপনার মিনিমাম 2000 ইমপ্রেশন আসবে। তার মানে এখানে আপনার ভিডিও ভিউ যদি 1000ও হয় কিন্তু অ্যাড ইমপ্রেশন হচ্ছে 2000, তখন আপনাকে অ্যাড ইমপ্রেশন মানে আরপিএমটা এখানে এভাবে কাউন্ট হচ্ছে। সো আপনার 1000 ভিউ হলে যে এখানে আসলে হচ্ছে কম আর্নিং সেটা না। এখন 1000 ভিউটা যদি ভালো পরিমাণে ভিউ হয়, ফুল ভিউ হয়, নর্মাল একটাতে কেউ যদি হচ্ছে জাস্ট ক্লিক করে 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিট দেখে থেকে বের হয়ে যাওয়া ভিডিওর চাইতে কেউ যদি 10 মিনিটের একটা ভিডিও ফুল দেখে, তাহলে তার এখানে আর্নিংটা বেশি হবে। এই জন্য ওয়াচ টাইম বা ভিডিও ভিউটা একটা মেজর ফ্যাক্টর। বুঝতে পারছি নাকি এটাতে কনফিউশন আছে? এই কয়েকজনে খালি রেসপন্স করেন, বাকিরা কই দেখি, একটু হ্যান্ড রেস করেন তো সবাই। আমার বাকি লোকজন কই? এতজন আছে, সবাই হচ্ছে রেসপন্স করে না। ওনারা ঘুমাচ্ছে, নাহলে অন্য কাজে ব্যস্ত আছে। কয়জন হ্যান্ড রেস করছেন দেখি? মাত্র 34 জন, বাকি 20 জন কই? বাকি 20 জন, আপনারা যে সাউন্ডটা অন করে চলে গেছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা ঘুমাচ্ছেন না? ঘুমান ঘুমান। আচ্ছা, সো আপনাদের জন্য শুভরাত্রি। আচ্ছা, সো আমি আবার রিপিট করতেছি। আপনার ভিডিওতে যদি 1000 ভিউ হয়, ধরেন আমি নর্মাল একটা ভিডিও, ওকে, সো এই যে ধরেন এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে হচ্ছে 3 মিনিট 19 সেকেন্ড, এই ভিডিওটাতে ভিউ হচ্ছে প্রায় 22K। এখন আমি ধরে নিচ্ছি 22K মানুষ ভিডিওটা দেখছে, ওকে, কোনো প্রবলেম নাই। এখন 22 জন মানুষ যখন, সরি 22,000 মানুষ যখন বা 22,000 বার যখন এই ভিডিওটা দেখা হয়েছে, এই ভিডিওটা দেখতে গিয়ে প্রত্যেকজনে 2বার করে এখানে অ্যাড দেখতে পাইছে। তার মানে 22,000 ইন্টু 2, তার মানে এখানেও 44,000 হচ্ছে অ্যাডের ইমপ্রেশন। তার মানে হচ্ছে আপনার প্রতি 1000 অ্যাড ইমপ্রেশন যদি $5 করে ধরেন, আমি একটু ক্যালকুলেটরটা বের করি, ক্যালকুলেটর। সো আমরা বলতেছি হচ্ছে 22,000 বার ভিডিওতে বা 22,000 বার ভিডিও ভিউতে টোটাল অ্যাড দেখানো হয়েছে 2বার করে। তার মানে 2বার করে যদি দেখানো হয় তাহলে টোটাল 44,000 বার দেখানো হয়েছে। তার মানে আমার এখানে টোটাল 44, অর্থাৎ আমি যদি এখানে 1000 দিয়ে ভাগ করি, যে 1000, 1000 ইমপ্রেশন মানে তো আমাদের $5, তাই না? সো আমাদের এখানে টোটাল 4400 মানে 44,000 আর কি, সরি, হ্যাঁ 44,000। সো 44,000, এখন আমার হচ্ছে প্রতি 1000-এর জন্য যদি আমার $5 হয়, সো 44 ইন্টু 5,
তাহলে আমি টোটাল পাচ্ছি হচ্ছে 220। কিন্তু আমার এই 220 হচ্ছে আমাকে দিচ্ছে, সরি গুগলকে দিচ্ছে হচ্ছে অ্যাডভার্টাইজার, যে $220 দিচ্ছে। আমি তাহলে কত পাবো? আমি এখান থেকে পাবো অ্যাকচুয়ালি -45%। সো আমি এখান থেকে অ্যাকচুয়ালি পাবো হচ্ছে $99। সরি $99 তো মনে হয়, হ্যাঁ সরি $99 না তো, আর একটু বেশি হওয়ার কথা, 55 হওয়ার কথা আর কি। আমরা মিস্টেকটা ওই জায়গায় করছি। সো আপনারা একটু ক্যালকুলেশন করে নিয়েন। আমরা হচ্ছে 222 মাইনাস 55%। সো আমরা অ্যাকচুয়ালি $121 পাওয়ার কথা। সো এটা $121। আমি জাস্ট একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি, এখন আপনারা তো বড় অ্যামাউন্ট দেখে খুশি হয়েন না। সো তাহলে হচ্ছে আমার এখানে, তাহলে আমি যদি এখন এটাকে ভাগ করি যে আমার পার্সপেক্টে হচ্ছে আমি কত পাচ্ছি, 121 ভাগ, আরে কি করতেছে, 121 ভাগ কত, আমরা পাইছিলাম হচ্ছে 44। সো আমার তার মানে হচ্ছে আমি পার 1000 ইমপ্রেশনের জন্য আমি পাচ্ছি হচ্ছে 2.75। হ্যাঁ 55% হবে। তার মানে আমি পাচ্ছি হচ্ছে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আমি 2.75 পাচ্ছি। সো এটা হচ্ছে আমার জন্য আরপিএম, এটা হচ্ছে আমার জন্য আরপিএম। সো আরপিএম আমার জন্য হচ্ছে 2.75 আর আমার সিপিএমটা হচ্ছে $5। আমার না, এই সিপিএমটা কে নিচ্ছে? এই সিপিএমটা নিচ্ছে হচ্ছে গুগল অ্যাডস, আর এই আরপিএমটা কে দিচ্ছে? গুগল অ্যাডসেন্স আমাকে দিচ্ছে। হ্যাঁ, সো আরপিএম মানে হচ্ছে আমার আসলে অ্যাকচুয়ালি রেভিনিউটা কত সেটা, আর সিপিএম হচ্ছে অ্যাডভার্টাইজার গুগলকে কত দিচ্ছে সেটা। এখন এটা কেন আসছে, এটা হচ্ছে আপনি চাইলে একটু কম মনে হচ্ছে না? আচ্ছা, আপনি চাইলে হচ্ছে এটা চেক করতে পারেন, গুগলের একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে গুগল অ্যাডস। সো এই অ্যাডস প্ল্যাটফর্মে যদি আপনি আসেন, এটা হচ্ছে সেই গুগলের প্ল্যাটফর্ম। এখানে সলিউশনের মধ্যে গেলে যদি আপনাদের অ্যাকাউন্ট লাগবে, এখন আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, আমি দেখাই দিচ্ছি। গুগল অ্যাডসে গেলে তখন অ্যাকাউন্ট খোলার প্রসেসটা যাব। সো কিওয়ার্ড প্ল্যানারে যদি আমি আসি, জাস্ট আপনাকে একটা আইডিয়া দেখানোর জন্য, যদি এখানে সিপিসিটা আসলে দেখায়, বাট আমরা একটা টেন্টেটিভ আইডিয়া নিতে পারি আর কি, আনুমানিক একটা ধারণা নিতে পারি। সো এটা মার্কেট যে ডিপেন্ড করে, মানে রেটটা আমি অ্যাকচুয়ালি বোঝানোর জন্য, মার্কেট ডিপেন্ড করে, নিশ ডিপেন্ড করে, টপিক ডিপেন্ড করে, সেটা ধরেন আমি হচ্ছে এখান থেকে একটা কিওয়ার্ড দিচ্ছি হচ্ছে মেক মানি অনলাইন, আমাদের কমন একটা ওয়ার্ড আর কি এটা। সো এই টপিকের উপর আমি যদি এখানে কান্ট্রিটা চেঞ্জ করে আমি বলে দিই হচ্ছে, ধরেন বাংলাদেশটাই আমি দেখি এখন। সো মেক মানি অনলাইন, এই কিওয়ার্ডের জন্য গুগল আসলে কত ডলার চার্জ করতে পারে। সো আমার মনে হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে যে জিনিসটা দেখাচ্ছে যে এই মেক মানি অনলাইন বাংলাদেশের জন্য গুগল যেটা সর্বনিম্ন, এখানে যদিও সিপিসি পার ক্লিকের জন্য এটা নিচ্ছে যে 0.03 সেন্ট থেকে শুরু করে 0.013 সেন্ট পর্যন্ত, এটা বাংলাদেশের পার্সপেক্টে নেবে। সেম জিনিস আমি যখন এখানে বলে দিচ্ছি ইউনাইটেড স্টেট, তখন আমাকে আসলে রেজাল্টটা কী দেয়। আচ্ছা, আমি বাংলাদেশটা রিমুভ করে দিই। তখন দেখেন সেম জিনিসেরই ভ্যালুটা 0.03 থেকে হয়ে গেছে 1.28, আবার সেম এখানে হচ্ছে 4.25। এবং লাস্ট ক্লাসেও আমি একটা দেখাইছি, ইনসাইটসের সময় দেখাইছিলাম যে আমার ইউএসএ থেকে 10টা ভিউর জন্য আমি 2 কত ডলার পাইছি, আর কত হাজার ডলারের জন্য হচ্ছে আমি কত $6 সামথিং কত পাইছি। সো এখানে কিন্তু এটা ভেরি করতেছে। ফার্স্ট অফ অল আমরা কান্ট্রি একটা ভেরিয়েশন এখানে আছে। এখন আমি যদি এখানে দেই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা আমার কিওয়ার্ড কার জন্য? ইউনাইটেড স্টেটের জন্য। সো ইউনাইটেড স্টেটের জন্য আমি ডিজিটাল মার্কেটিং দিলে দেখেন এখানে আবার এটার কস্টটা কত বেড়ে গেছে, 13.93 পার ক্লিকের জন্য সে এখানে চার্জ করতেছে। আমি যদি এখানে আর একটু চেঞ্জ করে দিই যে হচ্ছে গেমিং, গেমিং এই টপিকের বা এই বিষয়টার উপর আসলে কেমন ডিমান্ড। সো গেমিং দেখেন এটার জন্য আবার এরকম, এটাকে আমরা আর একটু অন্যভাবেও দেখতে পারি। যেমন আমরা এখানে গেমিং রিলেটেড ওয়ার থান্ডার, এটা হচ্ছে এটার জন্য প্রায় $1000 পর্যন্ত পার ক্লিক আসে, এই জাস্ট ওয়ার থান্ডার। 3.20 থেকে হচ্ছে সর্বোচ্চ $1000 পর্যন্ত গুগল চার্জ করতে পারে। এটা একটা টেন্টেটিভ, এটা যে 100% হয় তা কিন্তু না। হ্যাঁ, সো এখান থেকে মোটামুটি একটা আইডিয়া আমরা নিতে পারছি আর কি। সো এখন কি আমি ওকে, সো এখন কি আমরা হচ্ছে জিনিসটা বুঝতে পারছি কিনা, গুগল কোনো টাকা দিবে কি ভিউয়ের জন্য? হ্যাঁ, ভিউয়ের জন্য তো গুগলই টাকা দিবে।
কিন্তু টাকাটা গুগল দিবে না, দিবে হচ্ছে অ্যাডভার্টাইজার থেকে নিয়ে অ্যাকচুয়ালি আপনাকে দিবে। এখন বলো তো আমরা এই আরপিএম এবং সিপিএম এর বিষয়টা বুঝতে পারছি কিনা? আমরা অ্যাকচুয়ালি যে রেভিনিউটা বা যে আর্নিংটা পাই সেটা মূলত হচ্ছে আরপিএম বেসডে, আর আরপিএমটা হয় মূলত সিপিএম এর 45%। একদমই কিছু মাথা ঢুকে নাই কার কার? হ্যাঁ, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে ওই যে যখন আপনার অ্যাডের মধ্যে কেউ ক্লিক করে ভিউ করে তখনই আসলে এই ধরনের ক্যালকুলেশনটা হয়ে যায় আর কি। আচ্ছা, সো ক্লিয়ার যারা হয়নি তারা আবার আমরা হচ্ছে আবার করব, আরেকবার রিভিউ করে আমরা দেখে নিব, সমস্যা নাই। সো আমি আবারও রিপিট করে দিচ্ছি, সিপিএম মানে হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। সো কস্ট পার 1000 ইমপ্রেশন হচ্ছে একজন অ্যাডভার্টাইজার হচ্ছে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আসলে কত টাকা গুগলকে দিচ্ছে। আর আরপিএম মানে হচ্ছে রেভিনিউ পার মাইল বা রেভিনিউ পার ইমপ্রেশন। জটিল হলে স্কিপ করেন, কোনো প্রবলেম নাই, এই ক্যালকুলেশন আপনার আসলে হচ্ছে কোনো দরকার নাই। ট্রুলি যেটা, এই ক্যালকুলেশন আপনার কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণ অ্যাডসেন্সই এই ক্যালকুলেশনগুলো করে দিবে আপনাকে। গুগল থেকে গুগলও নিবে, অ্যাডসেন্সে আপনাকে সেই অনুযায়ী আপনাকে দিবে। সো এটা সম্পূর্ণ তার এখতিয়ার। আমরা জাস্ট একটু জানার জন্য, বুঝার জন্য, কারণ অনেকের মনে একটা কনফিউশন থাকতে পারে আমি 1000 ভিউর জন্য আসলে কত টাকা পাবো। সো 1000 ভিউর জন্য কত টাকা পাবেন সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে এই বিষয়গুলোর উপর। ওকে, জাস্ট আমাদের নলেজের জন্য। অ্যাড ব্লগার ইউজ করলে আরপিএম হয়। এখন আসলে অ্যাড ব্লগার এখন সবাই ইউজ করতে জানে না, যে যদি অ্যাড ব্লগার ইউজ করে সেটা ক্ষেত্রে আপনি পাবেন না, স্বাভাবিক। হ্যাঁ, আর এখন যেটা হয়, আপনি যদি অ্যাড ব্লগার ইউজ করেন, দেখেন আমার এখানে অ্যাড ব্লগার দেখছেন, এই যে ইউটিউবে গেলে দেখবেন যে অ্যাড ব্লগারটা অফ করা। কেন জানেন? অ্যাড ব্লগারটা ইউজ করলে আপনার ইউটিউব চালাতে খুব খবর হয়ে যাবে। আপনার যদি পিসি হাই কনফিগারেশনও থাকে, এটা মনে করেন যে অনেক স্লো হয়ে যাবে। এটা ইউটিউবের একটা আপডেট ছিল যে অ্যাড ব্লগার পাইলে ওরা অনেক স্লো করে দেয়। সো যার কারণে এখন আসলে যারাও অ্যাড ব্লগার ইউজ করতো তারা এখন আবার অ্যাড ব্লগার থেকে সরে আসতেছে। ওকে, আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। সো বুঝতে পারলে হচ্ছে এবার আমরা আর একটু কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি টু গ্রো ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এখানে কিছু পয়েন্ট আকারে আসলে নোট করা। আমি জানি না আজকে পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা, মোস্ট প্রবাবলি পারবো না, নেক্সট ক্লাসের জন্য কিছু রাখতে হবে। সো যারা একটু কনফিউশনে পড়ে যাচ্ছেন আর কি, যে হচ্ছে যে এখন যেগুলো বাকি এগুলো আবার টপিক বাদ পড়বে কিনা, না টপিক বাদ পড়বে না, লাগলে আমরা এক্সট্রা দুই একটা ক্লাসও যাবে। হ্যাঁ, যে 16টা ক্লাসের জায়গায় আমরা 17 ক্লাস, যদি প্রয়োজন হয় 18টা, আমরা টপিক শেষ করেই শেষ করব, কোনো প্রবলেম নাই। যেগুলো আপনাদের আউটলাইনে দেখানো আছে প্রত্যেকটা টপিকই শেষ করা হবে, প্রত্যেকটা জিনিসই কভার করা হবে। হ্যাঁ, আচ্ছা। সো আমরা এখান থেকে যে জিনিসটা, এখন আমাদের যে বিষয়টা, আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেই ইউটিউবের অনেকগুলা পারপাস আছে, ইউটিউবের অনেকগুলা জোন থেকে আসলে ভিউয়ার আসে। সো এখন অনেকে বলতে পারেন যে হচ্ছে আমি এসইও করলাম, আমার ভিডিওতে ভিউ আসতেছে না, বা ভিউ আসলে খুব কম আসতেছে। সো এখানে আসলে অনেকগুলা ফ্যাক্টর আছে, অনেকগুলা ইউটিউবের এসইওটা হচ্ছে একটা প্রসেস, যেটার মাধ্যমে হচ্ছে আপনি ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবেন। এটা একটা মাধ্যম। আরও অনেকগুলো মাধ্যম আছে। এখন এই ভিডিওটার বা এসইওটার র্যাঙ্কটা ধরে রাখার জন্য কিন্তু আপনার ওই যারা এসইওর মাধ্যমে আসতেছে তারা কিন্তু এখানে এঙ্গেজ থাকতে হবে, তারা আপনার ভিডিওতে ভালো করে ওয়াচ টাইম দিতে হবে, ফুল ভিডিওটা দেখতে হবে। তাহলে মনে করবে ইউটিউবের কাছে এটা একটা গ্রিন সিগন্যাল যাবে, সে তখন এটার যে হোল পজিশন বা এটার যে এসইওতে র্যাঙ্ক পজিশন সেটা ধরে রাখবে। আপনি সাপোজ ধরেন একটা ভিডিও আপলোড করার উইদিন একদিনের মধ্যে আপনি টপ 1 পজিশনে চলে আসছেন, কিন্তু এটা 2 দিন 3 দিন পরে গিয়ে দেখলেন যে আপনার ভিডিওতে কোনো ভিউয়ে আসতেছে না, তখন অটোমেটিকলি ইউটিউব যেটা করবে এই ভিডিওটাকে আস্তে করে ডি র্যাঙ্ক করে দিবে, তখন কিন্তু এটা আপনার জন্য হার্মফুল। সো এই জন্য হচ্ছে আসলে একটা চ্যানেল ক্রিয়েট করার পরে এখানে অনেকগুলো বিষয় এখানে চলে আসে, বা বিভিন্ন মাধ্যমে, অর্থাৎ ইউটিউব চ্যানেলটাকে আপনি অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে ধরে এটাকে 360 একটা মার্কেটিং করতে হয়। 360 মানে কি? অর্থাৎ আপনার চারিদিক থেকে চতুর্ভুজে একটা মার্কেটিং করতে হয় আর কি। সো এখানে যে বিষয়টা আছে দেখেন, স্ট্র্যাটেজি টু গ্রো ইউর চ্যানেল, ফার্স্ট অফ অল যে বিষয়টা আছে ক্রিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি ফর ইউটিউব চ্যানেল মার্কেটিং। সো এটা আসলে হচ্ছে আপনার একটা চ্যানেল আপনি যখন লঞ্চ করেন, এই লঞ্চ করতে গেলে এক একজন, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু আমাদের এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম থাকে। সো এখন বড় চ্যানেলগুলো যেটা করে, ওই চ্যানেলটাকে লঞ্চ করবে এটার জন্য কিন্তু ওরা বিশাল বিশেষ বিশেষ বিভিন্ন ধরনের মার্কেটিং ক্যাম্পেইন করে। সাপোজ ধরেন আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি যে কোক স্টুডিও, হ্যাঁ,
অনেকের হয়তো বা পছন্দও না। সো কুকি স্টুডিও, তারপরে আমরা বলি কোকো স্টুডিও যখন মার্কেটে লঞ্চ করে, অর্থাৎ কোকো স্টুডিও বাংলা এই চ্যানেলটা যখন লঞ্চ করে, ওকে ডিরেক্টলি চ্যানেলটা ওপেন করেই ভিডিও দেওয়া শুরু করছে, নাকি আগে ফেসবুকে ক্যাম্পেইন করে, ফেসবুকে বুস্ট করে ওই চ্যানেলটা সম্পর্কে জানাইছে? বলেন তো, কেউ কারো কি চোখে পড়ছিল কিনা? আচ্ছা যাই হোক, অনেকে চোখে পড়তে পারে, অনেকে চোখে পড়ে নাই। সো তারা যে একটা চ্যানেল ক্রিয়েট করতেছে বা তারা কোক স্টুডিও বাংলায় লঞ্চ করতেছে, যেহেতু এটা ইন্টারন্যাশনালি একটা চেইন হিসাবে কাজ করতেছে ওরা। সো ওরা কি করছে, ওরা কিন্তু ফেসবুকে বুস্ট করে, অর্থাৎ আমরা যেটাকে বলি প্রমোশন, ফেসবুকে অ্যাড দিয়ে কিন্তু হচ্ছে আগে মানুষকে জানানো হয়েছে যে কোক স্টুডিও বাংলার একটা চ্যানেল লঞ্চ করা হয়েছে এবং সেটাতে খুব দ্রুত হচ্ছে নতুন ভিডিও আপলোড করা হচ্ছে, বা কোক স্টুডিও বাংলার ভিডিওগুলো বা বাংলায় কন্টেন্টে বাংলায় ভিডিও ভাষায় ভিডিও বা মিউজিক আপলোড করা হবে। তারা কিন্তু আগে থেকে একটা মার্কেটিং প্ল্যান নিয়ে তারা কিন্তু সেভাবে করে। সো এখন যদি কোনো একটা বড় কোম্পানি ধরেন প্রাণে হচ্ছে চিন্তা করলো যে ওদের একটা অলরেডি হচ্ছে যেমন আছে, যেমন আমরা যদি বলি ক্লোজ আপের কথা, ক্লোজ আপ কিন্তু হচ্ছে ওরা ওদের চ্যানেলকে গ্রো করার জন্য ওরা কিন্তু হচ্ছে ক্লোজ আপ কাছে আসার গল্প, এটা কিন্তু ওরা লঞ্চ করে, ওরা কিন্তু এটা ওদের চ্যানেলের প্রথম দিকে। সো ওই ক্লোজ আপ কাছে আসার গল্প এটা কিন্তু তখন ইউজার জেনারেটেড কন্টেন্টও হয়ে যায়, ইউজারই কিন্তু সেটাকে প্রমোট করে দিচ্ছে। পাশাপাশি তারাও কিন্তু ফেসবুকও কিন্তু বুস্ট করতেছে, প্রমোশন করতেছে যে ক্লোজ আপ কাছে আসার গল্প নামে হচ্ছে নাটক আসবে ভ্যালেন্টাইন্স ডেতে, সেটা সেটা আপলোড করা হবে কোথায়, সেটা আপলোড করা হবে হচ্ছে ক্লোজ আপ বাংলাদেশের যে পেজ সেখানে। এখন যদি আপনি ক্লোজ আপ বাংলাদেশের যে পেজ এখন যদি আমরা হচ্ছে সেই ইয়ের মধ্যে যদি যাই, আমি জাস্ট এখান থেকে একটু সার্চ করি কোক স্টুডিও, সরি কোক স্টুডিও না, আমরা সার্চ করবো হচ্ছে ক্লোজ আপ বাংলাদেশ। আচ্ছা, ক্লোজ আপ বাংলাদেশে যদি এখন যদি আমরা আসি আর কি, জাস্ট এ মিনিট, ভিডিও। আচ্ছা, সো এখন যদি আপনি এখানে আসেন দেখবেন ক্লোজ আপ প্রতিদিন কাছে আসার গল্প, ও কিন্তু এখন আর কোনো ধরনের লাস্ট মনে হয় এই সিজন এবং আগের সিজনে কোনো ধরনের মনে হয় ওরা নাটক মেক করে নাই আমার যতটুকু মনে পড়ে। এখন দিচ্ছে কি ওরা কন্টিনিউয়াসলি ওদের যে ব্র্যান্ডিং, ওদের যে আছে, ওদের নিজেদের যে অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু ওরা এখানে প্রমোট করতেছে, এবং ওরা কিন্তু একটা আলটিমেটলি প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের মতো ওরা গেইন করে ফেলছে, এবং ওদের যে ভিডিওগুলো সেগুলোতে প্রায় কয়েক মিলিয়নের মতো হচ্ছে ওরা ভিউয়ার পাচ্ছে। সো এটা ছিল তাদের একটা টেকটিক, যে ওরা হচ্ছে ওদের চ্যানেলটাকে গ্রো করবে, চ্যানেলটাকে গ্রো করে আলটিমেটলি ওদের নিজস্ব মিডিয়া হিসেবে ওরা এটাকে প্ল্যাটফর্মটাকে ইউজ করবে। এটা কিন্তু তাদের এখন ওন মিডিয়া, তারা এখন কিন্তু একটা ভিডিও, একটা অ্যাড ক্যাম্পেইন বা একটা অ্যাড তৈরি করে সেটা যদি ওদের চ্যানেলে আপলোড করে দেয়, এটা কিন্তু অটোমেটিকলি ডিজিটালি এখন মার্কেটিং হয়ে যাচ্ছে। ওরা কিন্তু এখন কোনো ধরনের বুস্ট করতে হবে না, ওরা এখন কোনো ধরনের টিভিতে না গেলেও চলবে, ওদের নিজস্ব একটা মিডিয়া আছে। ইউটিউব হচ্ছে এখন অন্যতম বড় মিডিয়া। সো এই বড় বড় চ্যানেলগুলো কিন্তু বড়ভাবে হচ্ছে ওরা মার্কেটে করে, তার মানে ওরা আসলে এটাকে অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে চিন্তা করে, এটাকে গ্রোয়িং করার জন্য ওরা অনেক ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। সো প্রিন্ট মিডিয়া, অনলাইন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ক্যাম্পেইন অনেক জায়গায় করছে। এখন যদি আরেকজনের উদাহরণ দিই, যেমন আমরা সবাই চিনি মিজানুর রহমান আজারি, তাই না? সো ওনার যে চ্যানেলটা, উনি জাস্ট বলছে যে আমি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করছে, ওনার কোনো ভিডিও নাই, কিছু নাই। ওটা আমি যতটুকু জানি 1 দিন বা 2 দিনের মধ্যে প্রায় 1 লক্ষের উপর সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, নাকি 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই। 1 দিন বা 2 দিনের মধ্যে যখনই জাস্ট উনি একটা পোস্ট করছে, কেন ওনার একটা এস্টাবলিশড পেজ আছে, সেই পেজে উনি শেয়ার করছে, শেয়ার করার সাথে সাথে কিন্তু ওনার একটা ইউটিউব চ্যানেল গ্রো। এখন বর্তমানে যদি ওনার চ্যানেলে যান তাহলে দেখবেন যে হচ্ছে উনি প্রচুর CR7 অলসো। সো এগুলো হচ্ছে একটা টেকটিক, বা এগুলো ধরেন একটা বড় বড় গ্রুপ বা এগুলা এভাবে অ্যাপ্লাই করে। এখন আপনার কোম্পানি হিসেবে যদি আপনি এটাকে লঞ্চ করতে চান, আপনার যদি ভালো বাজেট থাকে, তাহলে আপনি কোনো একটা ক্যাম্পেইনের আদলে আপনি সেটাকে কিন্তু লঞ্চ করে দিতে পারেন। এটা আপনার জন্য একটা ভালো দিক। এছাড়া 360 ডিগ্রি ডিজিটাল মার্কেটিং, সো এখানে প্রায় সিমিলার কথাগুলো, দুইটা জিনিসেরই প্রায় এখানে চলে আসছে। সো আপনি যখনই ইউটিউব চ্যানেলটাকে কাজ করবেন, সো আমাদের আসলে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের প্রেজেন্সটা থাকলে আমরা একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক করে আমরা মার্কেটিংটা করতে পারি। পাশাপাশি এখনকার যে ট্রেন্ড, এই ট্রেন্ড হচ্ছে কোয়ালিটি কন্টেন্টের, সেটা হোক ওয়েবসাইট, সেটা হোক ইউটিউব, সেটা হোক ফেসবুক, সেটা হোক টিকটক।
কোয়ালিটিফুল কন্টেন্ট মানে হচ্ছে আপনার ভিডিওতে মানুষ আসলে ইন্টারাক্ট করবে, মানুষ ওইখানে স্টে করবে, এই টাইপের কন্টেন্ট যেগুলোতে মানুষ আকৃষ্ট হবে। এখন আপনার অডিয়েন্স যদি চায় যে হচ্ছে একটু নেগেটিভ টাইপের, তারা ওগুলোতে বেশি ইন্টারেস্টেড, সেগুলোতে বেশি সময় দিচ্ছে, তাহলে আপনার কন্টেন্ট ওই টাইপের হইতে হবে। অর্থাৎ যেগুলোতে ক্লায়েন্ট বা কাস্টমার ইন্টারাকশন আসবে সেই টাইপের কন্টেন্ট আপনাকে মূলত তৈরি করতে হবে। এখন আপনার এই চ্যানেল গ্রো করার জন্য আপনি শুধুমাত্র ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না। আপনাকে যে কাজটা করতে হবে, এখন অন্যতম পপুলার সেক্টর হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক রিলস। এটা আপনারা কতটুকু খেয়াল করছেন জানি না, বর্তমানে ইনস্টাগ্রাম বা বিশেষ করে স্পেশালি ফেসবুক এখন রিলস আর ভিডিওর মধ্যে কোনো তফাৎ নেই। এটা কারো কি চোখে পড়ছে? রিলস এবং হচ্ছে নর্মাল ভিডিওর মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। আপনি ভিডিও ওপেন করলেও স্ক্রল করে আগের মতো রিলসের মতো স্ক্রল করতে পারেন, উপরে নিচ করতে পারেন, আবার রিলস ওপেন করলেও স্ক্রল করতে পারেন। পাশাপাশি হচ্ছে ভিডিও ওপেন করলে সেটাকে 10 মিনিট ফরওয়ার্ড 10 মিনিট ব্যাকওয়ার্ডে টানতে পারেন, সেমভাবে রিলস ওপেন করলেও 10 মিনিট ফরওয়ার্ড 10 মিনিট ব্যাকওয়ার্ডে টানতে পারেন। সো ভিডিওগুলো এখন সাজেস্টেড হচ্ছে, রিলসও এখন সাজেস্টেড হচ্ছে। সো এখন আমি এখানে হচ্ছে এই জন্য আমি ফেসবুকের রিলস আর ফেসবুকের নর্মাল ভিডিওকে আর কম্পারিজন করব না, দুইটা জিনিস এখন সিমিলারিটি হয়ে গেছে। সো আপনার ফেসবুক রিলস বা ফেসবুক ভিডিও, এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনার ভিডিওর শর্ট কিছু ক্লিপ কেটে কেটে আপনাকে প্রমোশন করতে হবে। এখন এই প্রমোশন আমি সেদিনও বলছিলাম যে আপনার এই প্রমোশন হচ্ছে আপনার একটা ভিডিও আপলোড দিয়ে সেই লিঙ্কটা আপনি আপনার পরিচিত জনদের দিচ্ছেন, সেটা না। আপনার ভিডিওতে যারা ইন্টারেস্টেড হবে, আপনি আপনার ভিডিওতে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছেন আর শর্ট করে ক্লিপ দিচ্ছেন, সেই ক্লিপের সাথে হচ্ছে এই লিঙ্কটা দিচ্ছেন। সেখান থেকে কিন্তু আপনার একটা অডিয়েন্স যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আপনার ভিডিওতে আসবে। এই কাজটা কিন্তু আমরা হরহামেশা এখন বর্তমানে অনেকেই করি, আমি নিজেও করি। যে হঠাৎ করে হচ্ছে স্ক্রল করতে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টিকটক হোক, স্ক্রল করতে করতে কোনো একটা ড্রামা, কোনো একটা নাটক, এগুলো যদি কোনো একটা সিন পছন্দ হয় বা অ্যাট্রাকশন চলে আসে, তখন ওই নাটকটা খুঁজে আমি ইউটিউবে দেখে নিই। অনেক ক্ষেত্রে এই জিনিসটা হয়, এবং ঈদের সময় ম্যাক্সিমাম টাইমে এই ঘটনাই ঘটছে। সো কারণ কি, ওইখানে অনেক ইমোশনাল পার্ট। সো এটা অনেকটা ইউজার জেনারেটেড কন্টেন্টের মতো, ইউজারই কিন্তু সেটাকে প্রমোট করে দিচ্ছে। সো এটা আপনার নিজেও প্রমোট করতে পারেন, ইউজারকেও প্রমোট করতে পারেন। তার মানে আপনার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনার যদি একটা স্টেবল ফেসবুক পেজ থাকে, ফেসবুকের একটা প্রোফাইল থাকে, তাহলে আপনি সেখানে মার্কেটিং করতে পারেন। সেটা মার্কেটিং করার জন্য অন্যতম হচ্ছে রিলসটাকে সাজেস্ট করা হচ্ছে। ইউটিউব শর্টস, এটা আপনার ফুল ভিডিওটাকে মার্কেটিং করার জন্য অন্যতম একটা ফ্যাক্টর। আপনি চাইলে উইদাউট আপনার মানে ক্রপ করা কোনো ভিডিও শর্টসে না দিয়েও আপনি চাইলে আপনার ফুল ভিডিওর কোনো একটা স্পেসিফিক পার্টকে আপনি অ্যাজ এ শর্টস হিসেবে দিতে পারেন। তখন যে জিনিসটা হয়, আপনার শর্টসের মধ্যে আপনার মেইন ভিডিওটা ট্যাগ হয়ে থাকে। সে চাইলে ওই ট্যাপ করে, এটা ফোন দিয়ে যদি কেউ দেখে থাকেন, আমার ফোনটা এখন ইমিডিয়েটলি দেখানোর সুযোগ নাই। সো ফোন দিয়ে যদি দেখে থাকেন, আপনার ভিডিওতে ক্লিপ বা হচ্ছে রিমিক্স এই ধরনের একটা অপশান থাকে। ওখানে ক্লিক করলে আপনার ভিডিওর কোন পার্টটা আপনি ক্লিপ করতে চাচ্ছেন এটা আপনি পারবেন, অন্য কেউ পারবে না। অন্য কেউ পারলে সেইটার সাথে হচ্ছে নিজেকে অ্যাড করতে হয় বা কোনো কিছু একটা অ্যাড করতে হয়, আমি যতটুকু দেখছি। সো আপনার নিজের ভিডিও যদি হয়, সেটাতে হচ্ছে আপনি সেটাকে ক্লিপ করে যখনই আপনি এটা শর্টস হিসেবে আপলোড করবেন, সেই শর্টসের সাথে আপনার মেইন ভিডিওটা ট্যাগ হয়ে থাকে। তার মানে সেখান থেকে আপনি একটা ভিউয়ার আপনার মেইন ভিডিওতে কিন্তু কনভার্ট করতে পারতেছেন। পাশাপাশি টিকটক, সো আপনার এখন যে জিনিসটা ফরজ হয়ে গেছে সেটা হচ্ছে ফেসবুক এবং টিকটক। আর যদি কেউ যদি বাইরে ভিডিও মেক করেন, স্পেশালি আমেরিকান, তাহলে তাদের জন্য হচ্ছে অ্যাডিশনালি পিন্টারেস্টটা আসবে। পিন্টারেস্ট যে প্ল্যাটফর্মটা আছে সেটা চলে আসবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে পাওয়ার অফ প্লেলিস্ট, পাওয়ার অফ কার্ডস অ্যান্ড স্ক্রিন, সাবটাইটেল সিসি, কমেন্টিং। আসেন এখন এগুলো নিয়ে আমরা ছোট্ট করে 2 মিনিট কথা বলি। আমরা জাস্ট এই পর্যন্ত কথা বলবো, এরপরে আর কথা বলবো না আপাতত আজকে। সো পাওয়ার অফ প্লেলিস্ট, আপনি যদি একটু সার্চ করেন, কিছু কিছু টপিক আছে, যেমন আমি ধরেন সার্চ করলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং দিয়ে যখন সার্চ করি, দেখেন তো র্যাঙ্কে কি আসে, ভিডিও আসে নাকি হচ্ছে প্লেলিস্ট আসে, কোন জিনিসটা আসতেছে, কোন জিনিসটা আছে দেখেন তো র্যাঙ্কে? প্লেলিস্ট। সো আপনার একটা ভিডিও র্যাঙ্কে আসার চাইতে হচ্ছে বেশি পাওয়ারফুল থাকে হচ্ছে প্লেলিস্টটা। সো প্লেলিস্ট অনেক বেশি পাওয়ারফুল আপনার ইয়ের তুলনায়, ভিডিওর তুলনায়। সো আপনার একটা প্লেলিস্টে যদি ভালো রিসোর্স থাকে, ভালো পরিমাণে কন্টেন্ট থাকে, কারণ প্লেলিস্ট একটা গুছালো ফরম্যাটে থাকে, সেখানে অনেকগুলো ভিডিও থাকে। সো অনেকগুলো ভিডিওর যে একটা ভ্যালু,
এই ভ্যালুটা মেনলি প্রোভাইড করা হয়েছে একটা প্লেলিস্টকে, যার কারণে আসলে হচ্ছে সার্চ করলে মেনলি আপনি প্লেলিস্টটাকে বেশি পাবেন। সো একটা প্লেলিস্টে যদি কোনো একজন অডিয়েন্স ঢুকতে পারে, তাহলে সে কিন্তু ওই প্লেলিস্টটা ধরে পুরা আপনার অন্য ভিডিওগুলোতেও সে কনভার্ট হতে পারে, যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়। বারবার কিন্তু একটা জিনিসই আসতেছে, সেটা কন্টেন্ট কোয়ালিটি। দেন আছে কি পাওয়ার অফ কার্ডস অ্যান্ড পাওয়ার অফ এন্ড স্ক্রিন। সো এই দুইটা জিনিস অলরেডি আমরা জানি, যে আমরা হচ্ছে একটা ভিডিও যখন প্লে করি, কার্ডসের মাধ্যমে আমরা একটা ভিউয়ারকে আমরা অন্য জায়গায় হচ্ছে আমরা ডাইভার্ট করতে পারি, অর্থাৎ আমরা রিটেনশন করতে পারি, অন্য ভিডিওতে আমরা কনভার্ট করতে পারি। পাশাপাশি এন্ড স্ক্রিন আরও বেশি পাওয়ারফুল, যদি আমার ভিডিও ফুল ওয়াচ টাইম থাকে, শেষ পর্যন্ত যদি তারা ভিউ করে, তাহলে কিন্তু সে কী করবে, আমার ভিডিওতে ক্লিক করে কিন্তু সে আবার, অর্থাৎ আপনার অন্য ভিডিওতে ক্লিক করে কিন্তু সে আরেকটা ভিডিওতে, তার মানে আপনার যে ভিউয়ারটা সে কিন্তু বারবার রিটেন হচ্ছে, অর্থাৎ রিটার্নিং একটা ভিউয়ার পাচ্ছেন। এটা কিন্তু ইউটিউব খুব পছন্দ করে, যে তার কন্টেন্ট যদি ভালো হয় তাহলেই তো তার ভিউয়াররা রিটেন করবে, না হলে তো তার ভিউয়াররা রিটেন করবে না, তাই না? সো এই জন্য এটাকে এক্সট্রা একটা প্রায়োরিটি দেয়। পাশাপাশি যে সাবটাইটেল সিসি, সো সাবটাইটেল সিসি আমরা অলরেডি অ্যাড করছি, যেটাকে আমরা ক্লোজ ক্যাপশন বলছি। সো এই ক্লোজ ক্যাপশনের অন্যতম একটা পাওয়ারফুল বিষয় হচ্ছে, যখনই আপনার সাবটাইটেল থাকে, তখন হচ্ছে আপনি অন্য রিজিয়নের মানুষদেরকে আপনি টার্গেট করতে পারেন। আপনি যদি ইংলিশে দিয়ে দেন, তাহলে সাবটাইটেল যদি ইংলিশে থাকে, তাহলে মোটামুটি সব ধরনের রিজিয়নে সেই ইংলিশটাকে পছন্দ করবে। পাশাপাশি হচ্ছে তার লোকাল রিজিয়নে যদি প্রয়োজন হয়, সেটা অটো ট্রান্সলেট হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সে যখনই এটাকে গুগল যখন আপনার ভিডিওটাকে ক্রল করে, মানে নর্মালি হচ্ছে আমরা এখানে র্যাঙ্কিংয়ে আসার জন্য সে গুগল কিন্তু আপনার ভিডিওটাকে দেখবে, ভিডিওতে কন্টেন্ট কোয়ালিটি কী আছে, কন্টেন্ট কী আছে। সো যখনই আপনি সিসি দিচ্ছেন, তখন কিন্তু তাকে একটা রিটেন ডকুমেন্ট দিচ্ছেন। সো তখন কিন্তু সে রিটেন পড়বে, এবং আপনার কন্টেন্ট বা আপনার কন্টেন্ট কোয়ালিটিতে আসলে কতগুলো বিষয় আছে, আপনার কন্টেন্টটা কতটা অথরিটিভ বা কতটা আসলে এক্সপার্টাইজ আছে, কতটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনি তৈরি করছেন, সেই বিষয়টা আসলে সে ওই সিসি থেকে বুঝতে পারে। পাশাপাশি আপনি এই কিওয়ার্ডগুলো অবশ্যই সেখানে ইউজ করেন। সো কিওয়ার্ড ফ্রেন্ডলি আমরা সেখানেও কিন্তু সিসিতে যখন ইউজ করি, সে এটাকে তখন এক্সট্রা প্রায়োরিটি দিবে। সো যার জন্য আপনি মার্কেটিং করার ক্ষেত্রে এক্সটার্নাল প্ল্যাটফর্মগুলো ইউজ করবেন। আপনার প্লেলিস্ট লাগবে, প্লেলিস্ট ক্রিয়েট করে আপনি প্লেলিস্টের মধ্যে দিবেন। পাশাপাশি হচ্ছে পাওয়ার অফ কার্ডস, অবশ্যই আমরা কার্ড ইউজ করব এবং এন্ড স্ক্রিন ইউজ করব এবং সাবটাইটেল। তাহলে আমরা এগুলো ইউজ করলে আমাদের রিটেনশন ভিউয়ার আসবে, সিসি হলে আমাদের ক্রলেবিলিটি ভালো হবে, পাশাপাশি হচ্ছে আমাকে দিবে। আর আরেকটা হচ্ছে কমেন্টিং। সো এই কমেন্টিংটা খুব চমৎকার, এটা বলতে পারেন একটা ব্যাক স্কুল টেকনিক। সো কমেন্টিংটা আসলে হচ্ছে কাদেরকে করবেন, সব চ্যানেলে করবেন বলেন তো? কমেন্ট কি সব চ্যানেলে করবেন? না। কাদেরকে করবেন তাহলে? কমেন্ট কাদেরকে দিবেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনার নিশ রিলেটেড যে চ্যানেলগুলো। সো নিশ রিলেটেড চ্যানেলগুলোতে আপনি কমেন্ট করবেন, কিন্তু কমেন্টটা যদি সচরাচর রেগুলার কমেন্ট হয়, তাহলে আপনার সেখানে কিন্তু হচ্ছে মানুষ কিন্তু এখন অনেকেই হচ্ছে কমেন্ট পড়ে, প্রচুর পরিমাণে কমেন্টসও করে। সো দেখবেন যে হচ্ছে ওখানে কমেন্টস করলে আপনি দেখবেন যে হচ্ছে যদি একটু এক্সপ্রেশন, সরি, এক্সেপশনাল যদি আপনি কোনো ধরনের কমেন্ট করেন, সো ওই কমেন্টে মানুষ হয়তোবা নজর পড়বে। সো নজর পড়া, এখন এখানে আপনি কন্ট্রোভার্সি টাইপেরও কমেন্ট করতে পারেন, কন্ট্রোভার্সি বাট পজিটিভ কমেন্ট। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে মানুষ কিন্তু আপনার সাথে সেখানে কনফ্লিক্টে যাবে। সো সেক্ষেত্রে অনেকে হয়তো বা আপনার চ্যানেলেও ইন্টারাকশন দিতে পারে, সেখান থেকে কিন্তু আপনি ভিউ প্লাস সাবস্ক্রাইবার দুইটাই পাইতে পারেন। সে যদি আপনার ভিডিওতে আসে, আপনার চ্যানেলে আসে, আপনার ভিডিওতে যদি সে ইন্টারাক্ট করে, তখন কিন্তু এটাকে আমরা কাইন্ড অফ বলতে পারি হচ্ছে ওল্ড স্কুল টেকনিক বা পুরানা টেকনিক। সো এই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করে আপনার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার নিয়ে আসতে পারেন। সো রেগুলারলি এই কাজগুলো করলে দেখবেন যে হচ্ছে আপনার, যদি আমরা হচ্ছে একটা ভিডিওতে যাই, এই ভিডিওটাতে যাই, আচ্ছা, এই ভিডিওতে আসার পরে দেখেন এখানে কিন্তু অনেকজন অনেক কমেন্ট করছে। সো এর কমেন্টে অনেক বেশি রিপ্লাই। হ্যাঁ, আমি জানি না কেন। সো তার কমেন্টটা কিন্তু পছন্দ, আলহামদুলিল্লাহ আমি একজন সফল ডিজিটাল মার্কেটে বর্তমানে 7 জন ভাই বোনের কেরিয়ার দায়িত্ব নিয়েছি, এই এতটুক দিছে। হ্যাঁ, সো এখন যদি আমি তার যে চ্যানেল, সে চ্যানেলে একটু যাই, এবং যার কমেন্ট বেশি কিন্তু রিপ্লাই অটোমেটিকলি সেটা কিন্তু হচ্ছে টপ লিস্টে চলে আসে। হ্যাঁ, সেটা কিন্তু অটোমেটিকলি টপ লিস্টে চলে আসবে। সো এটা একটা প্রসেস কমেন্টিং থেকে আপনি নেওয়ার। এবং তার দেখেন সাবস্ক্রাইবার মোটামুটি এই কয়জন আছে, এবং তার হচ্ছে ভিডিওতে ভিউজ আছে 1 বছর, লাস্ট 1 বছর আগে ভিডিওতে ভিডিও দিচ্ছে সে, শর্টসই দিচ্ছে, ভিডিও কই, ভিডিওর পেজই নেই,
শর্টস স্টাইলে দিচ্ছে মনে হয় সব, হ্যাঁ শর্টস। সো সে শর্টস খুবই অল্প কয়েকটা ভিডিও, জাস্ট 4টা ভিডিও দিয়ে তার কিন্তু 164 জন সাবস্ক্রাইবার। আমি মনে করি যে এখান থেকে হইলেও অনেকেই এই জায়গাটা তার এই প্ল্যাটফর্মে গিয়েছে। হ্যাঁ, সবাই যে হচ্ছে যায় না তা না, অনেকে যায়। সো এখানে আপনি যদি একটু এক্সেপশনাল কোনো কমেন্ট করেন, আপনার ভিডিও বা আপনার চ্যানেলের প্রতি একটা মানে মানুষের যদি একটা ইন্টারাকশন নিয়ে আসতে পারেন, অ্যাটেনশন গ্র্যাব করতে পারেন, তখন আপনি সেখান থেকে একটা ভিউ পাবেন। সো এই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করে যে সাবস্ক্রাইবার আছে বা ভিউয়ার আছে সেটাকে গ্রো করতে পারেন। এই পর্যন্ত ক্লিয়ার আমরা? ওকে, ঠিক আছে। আর অল্প কয়েকটা আছে, এগুলো আমি নেক্সট ক্লাস হচ্ছে কভার করে দেবো, আজকে আর কন্টিনিউ করব না আর কি। অলরেডি আমাদের দেখেন 10 জন চলে গেছে, ঘুম আসছে ওনাদের। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। ফেসবুক পেজে ইউটিউবের যে ভিডিও আছে এটা কি কোনো চেঞ্জ না করে প্রমোট করা যায় রিলস হিসাবে? ইউটিউবের? ইউটিউবে যে ভিডিও পাবলিশ করছে সেটা হ্যাঁ, ফেসবুক পেজে হ্যাঁ, রিলস হিসাবে হ্যাঁ, এটা কি প্রমোট করা যায়? হ্যাঁ, আমি তো একটু আগে সেটাই কোনো বললাম যে আপনার ভিডিও যেটা আছে, ইউটিউবে যে ভিডিও কোনো চেঞ্জ না করে, সেটার কিছু অংশ পার্ট কেটে আপনি হচ্ছে রিলসে প্রমোট করবেন। ছোট করে। হ্যাঁ, হ্যাঁ, তো ওখানে কি ভিডিওর লিঙ্কও দেওয়া যায়? হ্যাঁ, আপনি কমেন্টের মধ্যে ভিডিও লিংক দিয়ে দেন, ডিসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেন, তাহলে তো হয়ে যাচ্ছে। গ্রিন স্ক্রিন চ্যানেল নিয়ে, গ্রিন স্ক্রিন কোনগুলা? গ্রিন স্ক্রিন চ্যানেল তো আমি চিনি না। আমি চিনি হচ্ছে গ্রিন স্ক্রিন, কি বলে হচ্ছে আপনার ভিডিও। কিসের জন্য কপিরাইট আসবে? হ্যাঁ, কাইন্ড অফ এরকম, রিমিক্স থেকে। ওরা তো অন্যের ভিডিওগুলোতে জাস্ট নিজেকে প্লেসমেন্ট করে দেয়। ভাই আমি একটা প্রশ্ন করব, জি এটা শিওর। করতে যাচ্ছি। ওই একটা আমার তো নতুন চ্যানেল হবে এখন, তো ওইরকম কিছু নাই, এখনো ভিউ নাই, কিছুই নাই এখনো হুম আমাদের। হুম। তা এখন হলো, যদি আমরা এই চ্যানেল থেকে আমি যদি কোনো একটা কাজ করি, সেটা কি ওই লাইভ অবস্থায় স্ট্রিমিং করা যাবে পিসিতে? মানে আপনি হচ্ছে একটা কাজ সেটা লাইভ স্ট্রিমিং করতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কি হ্যাঁ, করা যায়? হ্যাঁ, আপনি যদি হচ্ছে ওই মানে এটা ভিডিও আকারেই যাবে কিনা, এটা এটা সেটা কি উম, সেটা না, ওইটা হচ্ছে আপনি যখন লাইভটা ক্লোজ করে দিবেন, ওটাকে যখন আপনি আপলোড করে দেবেন তখন ভিডিওটা লাইভ হিসেবে, মানে লাইভ ভিডিও হিসেবে, বাট ওটা আর থাকবে না আর কি, লাইভ থাকবে না, ওটাকে টেনে টেনে তখন দেখতে পারবে। ট্রেনে ট্রেনে দেখতে পারবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না আমি মনে করেন একটা গেম খেললাম, তাইলে মনে করেন এইটার তো ওই ওই টাইটেল থাকবে, ইয়ে থাকবে। ভিডিওটা যখন আপনি হুম। স্ট্রিমিং অফ করে দিবেন তখন ভিডিওটা থেকে যাবে। আচ্ছা আচ্ছা, তখন কি এটার ওই টাইটেল টাইটেল সব অ্যাড করে তারপরে আহ, আপলোড করতে হবে, আপনি না হচ্ছে কিভাবে যখনই যাবে? স্ট্রিমিং করতে যাবেন, স্ট্রিমিং করতে যাওয়ার সময় হচ্ছে আপনি টাইটেল, ডেসক্রিপশন এগুলো সব অ্যাড করতে পারবেন। আর যদি চান যে না আমি পরে অ্যাড করব, সেটাও আপনি করতে পারবেন। আপনার এইখানে হচ্ছে লাইভ নামে একটা ট্যাব চলে আসে, ওই ট্যাবের মধ্যে হচ্ছে আপনার এটা থাকে। আচ্ছা, এটা কি নতুন চ্যানেলে পারমিশন দেয়, এটা নতুন লাইভ স্ট্রিম চ্যানেল, নতুন চ্যানেলে পারমিশন দেয় বলতে হচ্ছে আপনি যদি হচ্ছে অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট ফিচারটা এলিজিবল থাকেন, তাহলে আপনি পারবেন। ফোন ভেরিফিকেশন ও এবং ভিডিও ভেরিফিকেশন এই দুইটা হয়ে গেলেই আপনার এটা পসিবল আর কি। এই ফোন ভেরিফিকেশন ফোন নাম্বার কি চ্যানেল ভেরিফিকেশন, থেকে করতে হবে? হ্যাঁ চ্যানেলের ফোন নাম্বার ভেরিফিকেশন এবং হচ্ছে আপনার ভিডিও ভেরিফিকেশন, এটা সম্ভবত 2 বা 3 নাম্বার ক্লাস দেখানো হয়েছিল কাস্টমাইজেশনের সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওখান থেকে দেখে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আব্দুর রহমান রহমান ভাই মনে হয় লাস্ট ক্লাস করেন নাই। সো কপিরাইটের সময় বলে দেওয়া ছিল প্রত্যেকটা প্ল্যাটফর্ম ইন্ডিভিজুয়াল। সো ইউটিউবের ভিডিও আপনি ফেসবুকে দিতে পারেন, ফেসবুকের ভিডিও আপনি ইউটিউবে দিতে পারেন, তবে আপনার নিজের কন্টেন্ট। অন্য কারো কন্টেন্ট কপি করলে সেটাই কপিরাইট। নিজের কন্টেন্ট আপনি সবগুলো প্ল্যাটফর্মে দিলে বা একই ভিডিও একই ইউটিউব চ্যানেলে 2বার আপলোড করলেও সেটা কপিরাইট না। আচ্ছা, সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? ওকে, ঠিক আছে তাহলে। সো সবাই, আজকের জন্য আমরা এতটুকুই, আজকে আমরা এখানেই সমাপ্ত করব। সবাই নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকেন,
সুস্থ থাকেন আর আপনাদের যে সারপ্রাইজই থাকুক নেক্সট ক্লাস পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।